তাহলে আমরা শুরু করে দিলাম আজকে। হ্যাঁ, আজকে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিটা অ্যান্ড গামা ফাংশন, ঠিক আছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রেশন বলে এক ধরনের জিনিস আছে। সেই ইমপ্রপার ইন্টিগ্রেশন থেকেই বিটা গামা ফাংশনটা আসে, বা বিটা গামা ফাংশনটা হচ্ছে এক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রেশন। কিন্তু তোমাদেরকে এখন আমি ইমপ্রপার ইন্টিগ্রেশন বোঝাতে পারবো না, কারণ প্রপার আর ইমপ্রপার ইন্টিগ্রেশনের ডেফিনেশন তোমরা এখনো জানো না, আর আমি জানাতেও এখনো চাইছি না। কেন চাইছি না? কারণ ওই অ্যানালিটিক বিষয়গুলো এখন হয়তো আমি বললে সাময়িক হয়তো মনে রাখতে পারবে, কিন্তু ব্যাপারটা অর্ধেকের বেশি জিনিস বুঝতে পারবে না। আর আমি যদি ডিটেলসে বোঝাই তাহলে প্রচুর সময় নষ্ট হবে এখন, এবং সেগুলো এই সেমিস্টারে কোনো কাজে লাগবে না, কারণ এই সেমিস্টারটা পুরোপুরি তোমাদের অ্যাপ্লাইড সেমিস্টার। অ্যাপ্লাইড মানে হচ্ছে অঙ্ক করা, যেমন 2D তে আমরা অঙ্ক করলাম, এখানেও দেখবে আমরা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন গুলো করছি। তার ফলে ইন্টিগ্রেশন ক্যালকুলাস তো এখানে বলছি, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস, মানে অ্যাপ্লাইড পার্টগুলো আমরা করবো এখানে। তো যাই হোক, তো বিটা গামা ফাংশন একটু মনে রাখবে। এই বিটা গামা ফাংশন এটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে সব ইন্টিগ্রেশন। এবার এখানে কি ধরনের ইন্টিগ্রেশন গুলো করা হয়? ইমপ্রপার ইন্টিগ্রেশন। যদি বলো স্যার একটু ছোট্ট করে বলে দিই, ধরো দেখবে তোমরা, হুম, তোমরা দেখবে মানে প্রপার ইন্টিগ্রেশন, হ্যাঁ, আমি একটু বলে দিই ছোট্ট করে, সময় একটু নষ্ট হবে কিন্তু তাও একটু জেনে রাখা উচিত। আমি বেশি বলবো না, অল্প বলবো। এবং এগুলো কিন্তু তোমাদের পরবর্তী সেমিস্টারে আছে, তখন সব ভালো করে শেখাবো। হ্যাঁ, মানে ইন্টিগ্রেশন অ্যানালিসিসে আছে, অ্যানালিসিস 2-তে, তখন সব ডিটেলসে একদম বুঝতে পারবে। তো এখন আপাতত কাজ চালানোর মতো বা অঙ্ক করার মতো আমি করিয়ে রাখছি। তো প্রপার ইন্টিগ্রেশন কি? প্রপার ইন্টিগ্রেশন কার ইন্টিগ্রেশন করি সবার আগে এটা জানতে হবে। আমরা যে ইন্টিগ্রেশন করি, ধরো আজকে বললাম আমি যে ইন্টিগ্রেশন করো x² dx 0 to 1, বলি কিনা? তো কার ইন্টিগ্রেশন করি? এই যে একটা ফাংশনের ইন্টিগ্রেশন করি, তাই না? x² একটা ফাংশন, বা বললাম হয়তো 0 থেকে π/2, বললাম sin x dx, ইন্টিগ্রেশন করি কিনা? তো ইন্টিগ্রেশন যার করি সেটা একটা ফাংশন, তাহলে সবার আগে কি করতে হয়? আমাদের একটা ফাংশন রাখতে হবে। এই যে ফাংশন, সেই ফাংশনটা না থাকলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তো তোমরা যদিও বাউন্ডেরও জানো না, তোমরা তো সেকেন্ড সেমিস্টার, তোমাদের বাউন্ডেডও জানা নেই। বাউন্ডারি কাকে বলে, আপার বাউন্ড লোয়ার বাউন্ড কিছুই জানা নেই। তো তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হয়তো মাথার উপর দিয়েই যাবে, কিন্তু তাও একটু বলে রাখছি। প্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যেই ফাংশনটার ইন্টিগ্রেশন করে, মানে যেই ফাংশনটা, মানে ধরো এর যে ইন্টিগ্রেশন করবে, এই ফাংশনটা এরকম একটা ক্লোজ আর বাউন্ডেড ইন্টারভাল, মানে এই ক্লোজ আর বাউন্ডেড ইন্টারভাল, সেখান থেকে সেই ফাংশনটা বাউন্ডেড হতে হবে। ঠিক আছে, সেই ফাংশনটা বাউন্ডেড হতে হয়। তো বাউন্ডেড মানে কি? বাউন্ডেড মানে সে বেশি দূর যেতে পারবে না, একটা লিমিট থাকবে, আর নিচের দিকেও একটা লিমিট থাকবে, মানে কোনো একটা ফাংশন সে স্যার বেশি ওখানে বাড়তে। দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা ওখানে যাচ্ছে না? লেখাটা দেখা যাচ্ছে না। আপনার ছবির ওইটা দেখা যাচ্ছে। কেন? আমার ছবিটা সরিয়ে দাও, স্লাইড দিয়ে ফাট করে সরিয়ে দাও আমার ছবিটা, টেনে সরিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আমার ছবিটা সরিয়ে দাও। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, সিস্টেম এগুলো। তাহলে এই যে প্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফাংশনটা বলছে কি হতে হবে? বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড হতে হবে মানে বুঝতে পেরেছি, মানে বেশি আনবাউন্ডেড মানে হচ্ছে বেশি বেড়ে যাচ্ছে না, মানে একটা লিমিট অবধি থাকবে, এইখান থেকে এখানে একটা রেঞ্জের মধ্যে থাকবে, এতটুকুই আপাতত মনে রাখো। আর 2 নম্বর হচ্ছে এই যে ইন্টিগ্রেশনটা যেটা হবে, সেই ইন্টিগ্রেশনটা, হ্যাঁ, মানে যে ইন্টিগ্রেশনটা করব, ধরো A to B করব, তো এইটাও বলছে ফাইনাইট হতে হবে লিমিটগুলো, মানে লোয়ার লিমিট আর আপার লিমিটটা ফাইনাইট হতে হবে। দ্য লোয়ার লিমিট, হ্যাঁ, আমি তোমাদের ভাষায় কিন্তু এগুলো বললাম, যদিও এটা অন্য ভাষায়, অ্যানালিটিক্যাল ভাষায় এটা অন্যরকম ভাবে বলতে হয়। কিন্তু এই যে ইন্টিগ্রেশনের যে লোয়ার লিমিট অ্যান্ড দ্য আপার লিমিট, এই লোয়ার এবং আপার লিমিট থাকতে হবে। সেই লিমিটগুলো কি হতে হবে? আর ফাইনাইট। ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট আর আপার লিমিটগুলোকে ফাইনাইট হতে হবে। তাহলে প্রপার ইন্টিগ্রেশন কি? প্রপার ইন্টিগ্রেশনের দুটো জিনিস, এক হচ্ছে ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে, ফাংশনটা যতদূর ইচ্ছা বেড়ে যাবে না বা যতদূর ইচ্ছা কমে যাবে না। ধরো একটা ফাংশন বাড়তেই আছে না, ওরকম ভাবে হবে না। আবার একটা ফাংশন অনেক কমে যাচ্ছে, হবে না। আবার বলছে 2 নম্বর, যে লোয়ার লিমিট আর আপার লিমিটটা দেবো সেটাও বলছে ফাইনাইট হতে হবে। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তাহলে সেই ধরনের ইন্টিগ্রেশনকে বলে প্রপার ইন্টিগ্রেশন। সেই ধরনের ইন্টিগ্রেশনকে বলে প্রপার। আর ইমপ্রপার কি? ইমপ্রপার ইন্টিগ্রেশন হচ্ছে যেই ধরনের ইন্টিগ্রেশন গুলো প্রপার না, সেটাকেই ইমপ্রপার বলা হয়। যেটা প্রপার হচ্ছে না সেটাই ইমপ্রপার। তাহলে অ্যান ইন্টিগ্রেশন
অ্যান ইন্টিগ্রেশন হুইচ ইজ নট প্রপার, একটা ইন্টিগ্রেশন যেটা প্রপার না, ইজ কল্ড, তাকে বলা হয় অ্যান ইমপ্রপার ইন্টিগ্রেশন। এবার যদি বলো স্যার প্রপার না, কোনটা প্রপার না, এই যে এই দুটো কন্ডিশনের মধ্যে যদি কোনো একটা কন্ডিশন হোল্ড না করে তাহলেই সেটা প্রপার না। যদি বলো স্যার কিছু উদাহরণ দিন না, তাহলে বুঝতে পারবো। ইমপ্রপার ইন্টিগ্রেশনের উদাহরণ হচ্ছে, ধরো ইন্টিগ্রেশন 0 থেকে 1, 1/x dx, এটা বলছে ইমপ্রপার ইন্টিগ্রেশন। যদি বলো স্যার এটা ইমপ্রপার, এর ইন্টিগ্রেশন কেউ করতে পারবে? ছোটবেলায় তো ইন্টিগ্রেশন শিখেছো, হ্যাঁ? সব ভালো ভালো স্টুডেন্টরা এখানে আছো, ইন্টিগ্রেশন একটু করে দেখাও না। ইন্টিগ্রেশন 0 to 1, 1/x কেউ করবে? বলো না একজন। মাইক অন আছে তো তোমাদের, বলো। এর ইন্টিগ্রেশন যদি করি তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হয় গো? 1/x এর ইন্টিগ্রেশন কত হয় এখানে যদি আমি লগ ইন্টিগ্রেশনটা করি? এক্স। লগ এক্স, ভেরি লগ। গুড। আর লিমিটটা, লোয়ার লিমিট কাকে বলে জানো? এটাকে বলে লোয়ার লিমিট, যেটা নিচে আছে। আর যেটা ওপরে সেটাকে বলে আপার লিমিট। বলবে লোয়ার লিমিট আর আপার লিমিট যেটা আছে সেটা যদি বসাই, তাহলে log 1 - log 0। log 1 মানে কে বলতে পারে? জিরো। জিরো, জিরো। ভেরি গুড। আর log 0 মানে মাইনাস ইনফিনিটি। মাইনাস ইনফিনিটিভ, তার ফলে এটা হয়ে যায় ইনফিনিটিভ। কারোর ইন্টিগ্রেশন ইনফিনিটিভ। বুঝতে পেরেছো? তো আমরা ছোটবেলা থেকে দেখেছো কারোর ইন্টিগ্রেশন ইনফিনিটিভ? কখনো ছোটবেলা থেকে দেখেছো? আমরা ছোটবেলা থেকে যখন ইন্টিগ্রেশন করি সাইন এক্স এর, ধরো কস এক্স বেরোলো বা কিছু বেরোলো বা মাইনাস কস এক্স বেরোলো, তারপর তাকে লিমিট টিমিট বসিয়ে দাও, কিন্তু বলছে এখানে ইনফিনিটিভ। তো বলছে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো ইমপ্রপারের জন্য। কেন ইমপ্রপার? কাউকে যদি বলি যে 1/x, এই যে ফাংশনটা, যেই ফাংশনটার ইন্টিগ্রেশন করছি, এই 1/x এর যে আমরা ইন্টিগ্রেশন করছি, তাহলে এই ইন্টিগ্রেশনটা প্রপার না ইমপ্রপার কি করে বুঝবো? প্রপার হতে গেলে দুটো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশনটা যেটা আছে ছেড়ে দাও, সেকেন্ড কন্ডিশনটা কি আছে গো? ইন্টিগ্রেশনের যে লোয়ার এবং আপার লিমিট, সেটাকে কি হতে হবে? ফাইনাইট। তাহলে 0 আর 1 ফাইনাইট, 0 তো ফাইনাইট, 1ও ফাইনাইট। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিট ফাইনাইট, তার মানে সেকেন্ড কন্ডিশনটা is absolutely true. But the first condition, দেখো তো যেটা আছে, এফ বাউন্ডেড হতে হবে। তো এফ মানে কত এখানে? এখানে এফ এক্স কত বলো? 1/x। 1/8। 1/x। তাহলে কাউকে যদি বলি যে এফ এক্স যদি 1/x হয়, এটাই তো। তাহলে এফ এক্স ধরো 1/x, আমি এইখানে লিখছি আরো ভালো হবে তাহলে। আচ্ছা, কোন জায়গায় আছে এক্সটা, কোথায় ডিফাইন আছে? এগুলো তো ম্যাপিং ক্লোজ 0 থেকে 1-এ। তো কাউকে যদি বলি এক্স এর মান নিচ্ছি 0.5, কেউ বলতে পারবে 1/x কত হবে? এই যে ফাংশনটা কত হবে? ফাংশনটা তো 1/x, তাহলে এফ এক্স কত হবে বলো না একটু। এক্স এর মান যদি 0.5 হয়, তাহলে এফ এক্স হচ্ছে 1/0.5। আমি কিন্তু একদম সহজ জিনিস সহজভাবে পড়াচ্ছি, কেউ কঠিন ভাবো না যে স্যার মানে নতুন জিনিস শুরু করছে, ওরে বাবা এ তো বিশাল কঠিন, একদমই না। এক্স এর মান নাও আর 1/x বের করো, তাহলে এফ এক্স বের করো। এফ এক্স কত কো এটা? 2। এক্স এর মান কমালাম একটু, 0.1। আচ্ছা, সবার আগে দেখবে যে স্যার যেটা নিচ্ছে সেটা যে সবসময় সঠিক সেটা না। আমি যেটা নিচ্ছি সেটা 0 থেকে 1 এই ক্লোজ ইন্টারভালে আছে কিনা। ক্লোজ ইন্টারভাল মানে কারো জানো? ক্লোজ ইন্টারভাল মানে 0 থেকে শুরু করে 1 অবধি। তাহলে আমি যদি এক্স এর মান 0.1 নিই, কেউ বলতে পারবে এফ এক্স কত হবে? 10। 10, বাহ ভেরি গুড। এক্স এর মান আর একটু ছোট নিলাম, চলবে? এর মধ্যে আছে কি? এটাকে বলে ডোমেন, ফাংশনের ডোমেন বলা হয়। আগের সেমিস্টারে সব শিখিয়ে দিয়েছি। তাহলে এই ফাংশনের ডোমেনের মধ্যে আছে কি? বলো না কেউ, কত ভ্যালু হবে? 100। 100। এক্স কে যদি আরো ছোট নিই, এফ এক্স, কেউ একজন বলো না কি হবে? 1000। 1000। এক্স কে যদি আরো ছোট নিই, বাড়তে থাকবে স্যার এভাবে। এফ এক্স বাড়তে থাকবে, তাহলে এফ এক্স কি বাউন্ডেড? এফ এক্স কি বলতে পারি যে হ্যাঁ 1000 অব্দি লাস্ট যাচ্ছে এফ এক্স, বা 10,000 অব্দি লাস্ট যাচ্ছে? পারবে বলতে? না স্যার। না। পারবে না। কেন বলো তো? এফ এক্স বাড়তেই থাকবে। যদি বলো স্যার কত বাড়বে, বলতে পারবো না। কেন? কারণ তুমি যত 0 0 0 0 1 বসাবে এফ এক্স তত, এবার এর তো শেষ নেই। আরো জিরো বসাও, নিয়ে লাস্টে 1 করো, শেষ নেই তো। এর মধ্যে আছে কি না? জিরোর থেকে বড়, হ্যাঁ, মনে পড়ছে ডেনসিটি প্রপার্টি? তুমি যতই সংখ্যা দাও আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে। তার ফলে এই ফাংশনটা বাউন্ডেড না। কি বলেছিলাম? ইমপ্রপার, মানে প্রপার ইন্টিগ্রেশন হতে গেলে ফাংশনটাকে কি হতে হয় বলো? ফাংশন বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড হতো। এখানে আর বলাটা ভুল, এখানে ক্লোজড এবি বলতে হতো আমাদের, যেহেতু আমরা ডোমেনটা ক্লোজড এবি নিয়েছি। যাই হোক, তাহলে এই যে ফাংশনটা, সেই ফাংশনটা কিন্তু বাউন্ডেড না। তাহলে যদি বাউন্ডেড না হয়, মানে অনেক সময় কি হয়, লোয়ার লিমিট আর আপার লিমিট ফাইনাইট, 0 আর 1 ফাইনাইট, কিন্তু যেহেতু এই ফাংশনটা আনবাউন্ডেড, তাহলে এটা কি ধরনের ইন্টিগ্রেশন?
কি ধরনের ইন্টিগ্রেশন? improper, ইমপ্রপার। ইমপ্রপার ইন্টিগ্রেশন। নর্মালি চেনা যায় না, বেশিরভাগ ছাত্রছাত্রী এটাকে চিনতে পারে না, বলে এই তো স্যার ইন্টিগ্রেশন নর্মাল করে দেবো, কোনো ব্যাপার না। না, এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন। কেন ইমপ্রপার ইন্টিগ্রেশন কি বোঝাতে পারলাম? সব সময় মনে রাখবে, 1/x আছে, এক্স জিরোতে ডিফাইন করা যায়? 1/x জিরোতে ডিফাইন করা যায় না স্যার। না। এই জায়গাগুলোতে প্রবলেম, এখানে বলা হয় ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। যাই হোক, এই সমস্ত জিনিসপত্র আমি এখন আলোচনা করতে চাইছি না, এগুলো তোমাদের মাথার উপর দিয়ে হবে, এগুলো বলবো না আমি। কারণ এগুলো যখন সিনিয়র লেভেলে হবে তখন আমরা আবার বিটা গামা ফাংশন পড়াবো, তখন আমরা এই জিনিসগুলো আবার ভালো করে আলোচনা করবো, তখন বুঝতে পারবো ও স্যার এইভাবে হচ্ছিল, বা তার ডেফিনেশন দিয়ে আলোচনা করবো। আপাতত আমরা ডেফিনেশন বলবো না, আপাতত আমি সূত্রটা বলে আমরা অঙ্ক শুরু করবো। কিন্তু বেসিক জিনিসটা আমার জানানো দরকার, যেহেতু যত ছোটই তোমরা হও বা যত জুনিয়রই হও, কিন্তু এই বেসিক জিনিসগুলো না জানলে না ইন্টারেস্ট পাবে না। তার ফলে এই যে ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনগুলো সব ইমপ্রপার। কেন? 1/x জিরোর কাছাকাছি, জিরোর কাছাকাছি এটা বাড়তে থাকবে, প্রচুর বাড়বে, এবং জিরোতে এটা আনডিফাইন্ড, এই ধরনের কেসগুলোতে ইমপ্রপার হয়। এবার যদি বলো স্যার আরেকটা ইমপ্রপার ইন্টিগ্রেশনের উদাহরণ দিন, এটা তো একটা হলো। ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এক্স ডিএক্স, কেন এটা ইমপ্রপার, কে বলতে পারে? infinity আছে তাই। ইয়েস, লিমিটটা কত আছে? লোয়ার লিমিট জিরো, ফাইনাইট, লোয়ার লিমিট জিরো ফাইনাইট, কিন্তু আপার লিমিট ইনফাইনাইট। ইনফাইনাইট। তাহলে এটাও বলছে একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশন চেনার উপায়গুলোকে আমি শিখিয়ে দিতে পারছি, ইমপ্রপার ইন্টিগ্রেশন চেনার উপায়গুলোকে আমি শিখিয়ে দিতে পারছি। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে লিমিটগুলো ফাইনাইট না ইনফাইনাইট চেক করে নিবে। যদি লিমিটগুলো ইনফাইনাইট হয় তাহলে তো ইমপ্রপার। আর যদি দেখো লিমিটগুলো ফাইনাইট, তাহলেও চেক করতে হবে ফাংশনটা কি বাউন্ডেড, বা ফাংশনটা কি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। যদি বেড়ে কমে যায় তাহলে সেটা বাউন্ডেড না, তার ফলে সেটা হয়ে যাবে ইমপ্রপার ইন্টিগ্রেশন। এবার কাউকে যদি বলি আচ্ছা মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান, মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান এক্স স্কোয়ার ডিএক্স, কে বলতে পারে প্রপার না ইমপ্রপার ইন্টিগ্রেশন? ইমপ্রপারই হবে স্যার। ইমপ্রপারই হবে। improper, কেন ইমপ্রপার হবে? কারণ আপনি রেঞ্জটা বা লিমিটটা কি নিয়েছেন? ইনফাইনাইট। এরকমও হতে পারে জিরো থেকে ইনফাইনাইট, আপার লিমিটটা ইনফাইনাইট, এরকম হতে পারে লোয়ার লিমিটটা ইনফাইনাইট, আবার এরকম হতে পারে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে লোয়ার লিমিট আপার লিমিট দুটোই ইনফাইনাইট, এরকমও হতে পারে। তাহলে এই যে ইমপ্রপার ইন্টিগ্রেশন, এই ইমপ্রপার ইন্টিগ্রেশনের মধ্যে এক স্পেশাল ধরনের ইমপ্রপার ইন্টিগ্রেশন হচ্ছে বিটা ফাংশন, আর আরেকটা স্পেশাল ধরনের ইমপ্রপার ইন্টিগ্রেশন হচ্ছে গামা ফাংশন। কথা বোঝা গেছে? বিটা ফাংশন আর গামা ফাংশন হচ্ছে এক ধরনের স্পেশাল ইন্টিগ্রেশন। কিরকম? আমি একটু উদাহরণ উদাহরণ দিয়ে দিই, তাহলে বিষয়টা বুঝতে পারবে, বা একটু ডেফিনেশন দিয়ে দিই। তাহলে ইমপ্রপার ইন্টিগ্রেশন মানে হয় তার লোয়ার লিমিট বা আপার লিমিট, হয় তার লোয়ার লিমিট বা আপার লিমিট সেটা ফাইনাইট হবে না, ইনফাইনাইট হবে, এক নম্বর। বা যদি লোয়ার লিমিট আর আপার লিমিট ধরো ফাইনাইট হয়েও গেল, তাও বলছে সেখানে প্রবলেম হতে পারে যদি ফাংশনটা আনবাউন্ডেড হয়, তাহলে সেখানে প্রবলেম হবে। ফাংশন যদি আনবাউন্ডেড হয়ে যায় তাহলে কিন্তু সেখানে প্রবলেম হবে। বোঝা গেছে? একদম কি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, না ক্লিয়ার হলো না? ওকে, ঠিক আছে। দেখো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এইগুলো কিন্তু না জানলে খুব মুশকিল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি প্রথমে গামা ফাংশনে। হ্যাঁ, দি গামা ফাংশন। আচ্ছা, পরীক্ষাতে এইগুলো জিজ্ঞেস করবে না, এগুলো তো আমি এমনি বললাম তোমাদের জানার জন্য। তোমাদের সিলেবাসে ইমপ্রপার ইন্টিগ্রেশন নেই। ইমপ্রপার ইন্টিগ্রেশন তোমাদের পরবর্তীতে ফোর্থ সেমিস্টার বা ফিফথ সেমিস্টারে আছে, খুব সম্ভবত ফোর্থ না ফিফথ সেমিস্টারে আছে। আগে এগুলো থার্ড সেমিস্টারে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে পিছিয়ে দিচ্ছে। তার ফলে এগুলো আগের থেকে শিখে রাখাটা ভালো, কিন্তু যাই হোক, যেটা সিলেবাস করেছে যা করেছে করুক। তাহলে এই যে ইমপ্রপার ইন্টিগ্রেশন, অনেক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রেশন হতে পারে, তার মধ্যে কিছু স্পেশাল কেস আমরা পড়বো। ফার্স্ট স্পেশাল কেসটা কি? দি গামা ফাংশন। গামা, ঠিক আছে। কেন গামা ফাংশন? কারণ গামা দিয়ে লেখা হয়। কেউ জানো গামা কিভাবে লেখে? আলফা, বিটা, গামা। কেউ জানো বড় হাতের গামা কি করে লিখে, ক্যাপিটাল গামা? কারো জানা আছে? এটা কি চিহ্ন জানো? হ্যাঁ স্যার, গামা। এটা গামা, গামা। বড় হাতের গামাকে এইভাবে লেখে। যেমন এটা ওমেগা, বড় হাতের ওমেগাকে জানো কিভাবে লেখে? জানা আছে এগুলো? তো এই জিনিসগুলো যাই হোক, আমি এমনি বললাম, ওমেগাটা এমনি বললাম, ওদের ডিনামিক্স পড়াচ্ছি, ওমেগা আছে বলে, ওদের বড় হাতের ছোট হাতের এগুলো সব আছে, তোমাদের তো এগুলো নেই, তোমাদের বড় হাতের গামা পড়তে হবে। তাহলে গামা ফাংশন এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা,
দ্য গামা ফাংশন, দ্য গামা ফাংশন, ঠিক আছে, সেটাকে ডিনোট করা হচ্ছে কি দিয়ে? গামা এল। আমি এল দিয়ে করি, বইতে এক্সও থাকে, অনেক জায়গাতে অনেক কিছু থাকে। আমি এল দিয়ে পড়াতে অভ্যস্ত, বা এল দিয়ে পড়ে এসেছি, বা এল দিয়ে ছাত্রছাত্রী এত বছর পড়াচ্ছি বলে আমি এল দিয়ে করি। কিন্তু তার জায়গায় যদি তুমি বলো স্যার এল দেবো না, এক্স দেবো, এম দেবো, ওম দেবো, যা ইচ্ছা দিতে পারে, কোনো ব্যাপার না। আমরা সবসময় গামাকে এল দিয়ে বলি, বেশিরভাগ বইতে এল দিয়ে থাকে বলে বলছি। তো বলছে গামা অফ এল, এই যে গামা অফ এল, সেই গামা অফ এল সেটা ডিনোট করছে এবং সেটাকে ডিফাইন করছে কি করে? ইজ ডিফাইন্ড বাই, কি করে ডিফাইন করছে? বলছে গামা এল, গামা ফাংশন অফ এল, সেটা হচ্ছে একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন। যদি বলো স্যার কত? ইন্টিগ্রেশন 0 to ∞। আর কিছু দেওয়ার দরকার আছে না? বুঝতে পারি কিছু ইমপ্রপার। হুম। হ্যাঁ স্যার। আর বুঝে গেছো তো? এবার কার ইন্টিগ্রেশন? ফাংশনটা দিতে হবে তো। ফাংশনটা বলছে e⁻⁻x, e⁻⁻x ইন্টু x⁻l−1 ডিএক্স। বুঝতে পেরে গেছো? এল হচ্ছে ফিক্সড, এই যে এখানে এল হলে এল। কথাটা বুঝতে হবে কিন্তু, আজকেই শিখে নাও। আজকে এই অঙ্ক করতে লেগে যাবে তাহলে। একদম তৈরি করে নেবে, যা পড়াবো সঙ্গে সঙ্গে তৈরি করে নাও। বেশি সময় আমাদের হাতে নেই, যা পড়াবো সঙ্গে সঙ্গে তৈরি, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস কিন্তু একদম তৈরি হয়ে যাবে। এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস খুব সহজ জিনিস, ইন্টিগ্রেশনের জিনিস। তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা বা বেশিরভাগ ছাত্রছাত্রীরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে কোনো প্রবলেম হয় না তোমাদের, আমি দেখেছি, এবং তোমরা পারবে। 2D আমি করিয়ে দিয়েছি, প্র্যাকটিস করতে থাকো। 2D কমপ্লিট। ইন্টিগ্রাল ক্যালকুলাস আমি অনলাইনের মধ্যেই নিয়ে নিচ্ছি, কমপ্লিট করে দেবো। আমাদের শুধুমাত্র ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা আর 3D বাকি আছে। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস 3D সহজ জিনিস, চিন্তার কিছু না, হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে পড়তে হবে, না পড়লে কিন্তু হবে না। সিলেবাস শেষ করার ব্যাপারে নিশ্চিত থাকো, আমি ঠিক শেষ করে দেবো, ম্যানেজ করে দেবো, টানা টেনে ম্যানেজ করে দেবো, পরীক্ষা যত আগেই হোক, ঠিক আছে? কিন্তু তোমাদের নিজেকে বাড়িতে পড়তে হবে। যাই হোক, তাহলে গামা অফ এল ভালো করে বোঝার চেষ্টা করো। এল, এই এলটা এখানে, এই এলটা হচ্ছে এখানে। তবে হ্যাঁ, আমি একটু বলি, যদি কোনো প্রপার ইন্টিগ্রেশন হয় না, যে কোনো প্রপার ইন্টিগ্রেশন, তার ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাওয়া যায়, যেমন ফাইনাইট। যে কোনো প্রপার ইন্টিগ্রেশন করো, মানে আমরা ছোটবেলা থেকে যে ধরনের ইন্টিগ্রেশন করে এসেছি, ধরো আমি যেমন তোমাদের বললাম যে 0 থেকে π/2, সাপোজ সাইন এক্স ডিএক্স, এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা কত হবে জানো? সাইন এক্স এর ইন্টিগ্রেশন -cos x, ঠিক বললাম? 0 থেকে π/2, বলো না, এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত হবে? -cos π/2 +cos 0। cos π/2 কত গো? 0। আর cos 0 হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু 1। তার মানে মনে রাখবে, যে কোনো প্রপার ইন্টিগ্রেশন, যে কোনো প্রপার, প্রপার মানে কেন বলো তো? সাইন এক্স এর মান জানো -1 থেকে 1-এর মধ্যে থাকে, এটা ফাংশনটা বাউন্ডেড। সাইন এক্স এর মানটা -1 থেকে 1-এর মধ্যে থাকে, এগুলো কোনদিন পড়েছো? এগুলো শিখেছো? সাইন এক্স এর মান জেনে রাখবে, সাইন এক্স এর মান সবসময় তুমি যেই কোয়াড্রেন্টেই নাও, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড, ফোর্থ, অমুক তমুক, সাইন এক্স এর মান -1 থেকে 1-এর মধ্যে। তার মানে সাইন এক্স সবসময় বাউন্ডেড। বাউন্ডেড মানে কি বলতো? একটা রেঞ্জের মধ্যে থাকে, মানে এর থেকে মানে এখান থেকে এর মধ্যে থাকবে ভ্যালু, তার থেকে বেশি থাকতে পারে না, এটাকেই বলছি বাউন্ডেড। এগুলো আবার সব অ্যানালিসিসে ভালো করে বলবো। হ্যাঁ, এর পরের সেমিস্টারে যখন অ্যানালিসিস আছে তখন সব ভালো করে বলবো। কিন্তু বাউন্ডেড মানে এখান থেকে এর মধ্যে থাকবে, এর থেকে বেশি থাকবে না। আর রেঞ্জটা দেখো তো এখানে কি, হোয়াট ইজ দ্য রেঞ্জ? 0 থেকে 0 to π/2। π/2, তাহলে মানে রেঞ্জ মানে আমি লোয়ার লিমিট আপার লিমিটের কথা বলছি। সেটাও হচ্ছে ফাইনাইট, আপারটাও ফাইনাইট, লোয়ার ফাইনাইট আপার ফাইনাইট, ফাংশন বাউন্ডেড, কারণ সাইন এক্স কোনই -1 থেকে 1-এর বেশি হতে পারে না। তার ফলে এটা প্রপার ইন্টিগ্রেশন। এবং মনে রাখবে, ছোটবেলা থেকে তোমরা যা করে এসছো সব প্রপার। উচ্চ মাধ্যমিকে 11-12-এ যা করে এসছো বেশিরভাগই প্রপার। যাদের রেঞ্জ দেবে, যেগুলো ডেফিনিট ইন্টিগ্রাল, যাদের রেঞ্জ টেন্স দেবে, সবই প্রপার। তোমরা সব প্রপার করে এসছো, তোমরা ইমপ্রপার করোনি, ইমপ্রপার এই প্রথম করবে। এবং আজকে করবো ইমপ্রপার একটা স্পেশাল কেস, কিন্তু পরবর্তীতে আমরা 5th সেমিস্টারে ইমপ্রপারটা টোটাল ভালো করে শিখবো। তো আপাতত এটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন করলাম তার ভ্যালু কত হলো? 1। কিন্তু কিছুক্ষণ আগে মনে আছে যে একটা ইন্টিগ্রেশন করলাম তার ভ্যালু কত ছিল? ইনফাইনাইট। ইনফাইনাইট। এবার বিষয়টা হচ্ছে, প্রপার ইন্টিগ্রেশনের ভ্যালু কোনোদিনই ইনফাইনাইট হতে পারে না। সব সময় চোখ বন্ধ করে ফাইনাইট। সে 1 হবে কি 2 হবে কি 3 হবে কি 0 হবে, সেটা আমি জানি না, সেটা ইন্টিগ্রেশনের উপর ডিপেন্ড করছে, ফাংশনের উপর ডিপেন্ড করছে, রেঞ্জের উপর ডিপেন্ড করছে, লোয়ার লিমিট আপার লিমিট কি নেবো তার উপর ডিপেন্ড করছে। কিন্তু তার ইন্টিগ্রেশন যখনই তুমি করবে, সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ফাইনাইট হবে। কিন্তু ইমপ্রপারের ক্ষেত্রে কখনো কখনো, কথা বুঝতে পেরেছো? ইমপ্রপারের ক্ষেত্রে কখনো কখনো ফাংশনের ভ্যালু ফাইনাইট হয়, কখনো কখনো ফাংশনের ভ্যালু
ইনফাইনাইট হয়। যেমন এই ক্ষেত্রে ফাংশনের ভ্যালু ইনফাইনাইট বা ইন্টিগ্রেশনের ভ্যালু ইনফাইনাইট, ফাংশনের ভ্যালু না, ইন্টিগ্রেশনের ভ্যালু ইনফাইনাইট। আবার যদি বলো স্যার একটা ফাইনাইট দিন না, এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রেশন। যদি বলো কেন স্যার ইমপ্রপার, এখানেও না এক্স যত তুমি ছোট নিবে, যত এক্স জিরোর কাছে নিবে, তত 1/√x বাড়তে থাকবে। তাহলে আমি যদি এর ইন্টিগ্রেশন করি, বলবে কি 1/√x এর ইন্টিগ্রেশন কত হয় গো? x⁻⁻½ নাকি? কেউ বলবে গো এর ইন্টিগ্রেশন কত হয় x⁻⁻½ এর? বলো, সব স্পেশালিস্ট তোমরা ইন্টিগ্রেশনের, 11-12 করে এসছো, সব ভালো ভালো ছেলে মেয়ে, বলো x⁻⁻½ এর কত ইন্টিগ্রেশন কত? √x/, x⁻½ + 1। x⁻⁻½ + 1 মানে কত হয় তাহলে হ্যাঁ হ্যাঁ, অনাঙ্গা কি বাচ্চাদের মতো বললে হবে এখন? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, হাফ হাফ। হাফ। এখানে 2 বাইরে বেরিয়ে গেল এই যে উপরে। আর x⁻½ মানে √x, ওই যে ও সোমনাথ প্রথমে বলে দিছিল স্যার 2√x, রেঞ্জ 0 থেকে 1। বলো এক্স এর মান 1 বসাও, কত হচ্ছে গো এখানে? 1। এক্স এর মান 0 বসাও, তাহলে কত হচ্ছে? 2। এটা কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রেশন, কারণ এক্স যত তুমি জিরোর কাছে নেবে, তত কিন্তু 1/√x বাড়তে থাকবে, ফাংশনটা আনবাউন্ডেড। কিন্তু এই ইমপ্রপার ইন্টিগ্রেশনটা ইনফাইনাইট, অথচ এই ইমপ্রপার ইন্টিগ্রেশনের ভ্যালুটা ফাইনাইট। তাহলে সমস্যা কি জানো, ইমপ্রপার ইন্টিগ্রেশনের ভ্যালু বের করতে গেলে কখনো সেটা ইনফাইনাইট হতে পারে, কখনো সেটা মাইনাস ইনফাইনাইট হতে পারে, কখনো সেটা ফাইনাইট হতে পারে, এই সমস্যা। তাহলে এই ক্ষেত্রেও বলছে এই যে গামা ফাংশনের ক্ষেত্রে এটা তো একটা ইমপ্রপার। যদি বলো স্যার কি করে বুঝবো, পরিষ্কার 0 থেকে ইনফাইনাইট বোঝাই যে ইমপ্রপার। তাহলে এই যে ইমপ্রপার ইন্টিগ্রেশন, এই ইমপ্রপার ইন্টিগ্রেশনে যখন আমি ইন্টিগ্রেশন করব, তখন এটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে, কি করে বুঝবো? বলছে এটা শিখতে গেলে আমি এখনই করে দিতে পারতাম, কিন্তু এখন দরকার নেই। এটা শিখতে গেলে একটা টেস্ট শিখতে হবে, মিউ টেস্ট বা এরকম টেস্ট ফেস শিখতে হয়। সেগুলো তোমাদের এখন মানে আমি জানাতেও চাইছি না, বা এখন বললেও 2-3 দিন লেগে যাবে। এগুলো সব শেখাতে হয় অনেক কিছু, কি করে এটাকে ইন্টিগ্রেশন বের করতে হয়, ওটাকে বলে কনভার্জেন্স, কাকে ডাইভার্জেন্স, এগুলো কিছু জানো না তোমরা। তো বেসিক্যালি আমি বলতে চাইছি না, আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, যেটা আমি বলতে চাইছি তোমাদের এখন সেটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যে ইন্টিগ্রেশন, এটা ইমপ্রপার, এটাকে বুঝতে পেরেছো? তাহলে গামা ফাংশন ডিফাইন করেছে কি করে, গামা এল ইজ ইকুয়াল টু এত। কিন্তু এই ইমপ্রপার ইন্টিগ্রেশনটা বলছে তার ভ্যালুটা যখন বের করবো সেটা ফাইনাইট হবে কখন জানো, যখন এল এর মান পজিটিভ হয়। এল এর মান পজিটিভ হলে এর ভ্যালুটা ফাইনাইট, মানে এর ভ্যালুটা 2, 3, 4, 5 হবে। আর এল এর মান যদি বাকি জায়গায় থাকে, তাহলে এর ভ্যালুটা ফাইনাইট হবে না, ব্যাস সোজা কথা। তাহলে আমি যদি বলি যে গামা ফাংশন ডিফাইন করো, তাহলে গামা ফাংশন ডিফাইন করলে শুধুমাত্র গামা এল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to ই টু দি পাওয়ার -x⁻(l−1) dx। এতটুকু বললে আমি শুনবো না, আমার কথা বোঝা গেছে? আমি এটা বললে শুনবো না, কেন শুনবো না? কারণ এইটাও পাশাপাশি বলতে হবে। কি বলতে হবে? এল এর মান কি হবে? পজিটিভ। এবার যদি বলো স্যার, >0। হ্যাঁ যদি বলো স্যার কেন আপনি এল এর মান পজিটিভ বলছেন, না বললে কি হতো? এল এর মান পজিটিভ না বললে এই গামা ফাংশনটা ডিফাইন্ডই হতো না। ডিফাইন্ড মানে এর ইন্টিগ্রেশনের ভ্যালুটা ফাইনাইট পেতাম না। আর যাকে ফাইনাইট পাই না তাকে ইনফাইনাইট বলে। আর ইনফাইনাইটকে আমরা লিখতে পারি না ওইভাবে। ইনফাইনাইট কি সেটা আমরা জানি না, তার ডেফিনেশন জানি না। ইনফাইনাইট মানে একটা বড় সংখ্যা যেটাকে আমরা ছুতে পারি না, মাইনাস ইনফাইনাইট মানে খুব ছোট সংখ্যা যেটাকে আমরা ছুতে পারি না। কিন্তু সেটাকে আমরা ডেফিনেশন বিশ্বাস করে, ইনফাইনাইট ডেফিনেশন কেউ জানে না, এবং ইনফাইনাইট মানে যাকে আমরা ফাইনাইটলি পাই না। তার ফলে আমরা যখনই কাউকে ডিফাইন করব, যখনই কার ভ্যালু বের করবো কারোর, তখন সব সময় আমরা চেষ্টা করি তার ফাইনাইট ভ্যালু যাতে থাকে বা যাতে আমরা পাই, তাহলেই তাকে ডিফাইন করতে পারি। এই ক্ষেত্রে এই যে গামা ফাংশন, সেটা একটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করার পর তার একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা ফাইনাইট তখনই হবে যখন এল এর মান >0। যদি বলো কেন, তার কারণ 5th সেমিস্টারে বলবো, তার কারণ আমি এখন বলতে পারবো না, সম্ভব না। বুঝতে পেরেছো কথাটা? সেটা ইমপ্রপার ইন্টিগ্রেশন জানলে এটা, তখন কিছু টেস্ট আছে, সেই টেস্ট দিয়ে এগুলো করতে হবে। এখন টেস্ট বললেও তোমরা কিছু বুঝতে পারবে না, কারণ তোমরা বেসিক জিনিসই জানো না। ফাংশন জানোই না, ফাংশনের বাউন্ডেড, ফাংশনের কন্টিনিউটি, এগুলো কিছুই জানো না তোমরা। যা জানো 11-12 ওগুলো যা জানার মতো, মানে ওগুলো বেসিক্যালি কোনো জানা না। ওগুলো হচ্ছে কয়েকটা অঙ্ক শিখিয়ে দিয়েছে, কে কন্টিনিউয়াস কে কি, ওই হচ্ছে ব্যাপার, কোন পয়েন্টে, ওগুলো কিন্তু ওগুলো জানা না। জানতে গেলে অনেক কিছু জানতে হবে। সেই কারণে এখন আমি সময় নষ্ট করব না, আমি যেটা বলবো সেটা হচ্ছে গামা ফাংশন মুখস্থ করে নিতে হবে। আর কোথায় ডিফাইন করছে এল এর মান, বলো 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 বলো, এল এর মান বলতে পারছে না কেন? >0। এই হচ্ছে তোমাদের যেগুলো যেগুলো পজিটিভ। পজিটিভ, যেগুলো যেগুলো লাল কালি করবো, সেগুলো সেগুলো মুখস্থ করতে হবে। তোমাদের কাজ হচ্ছে এতটুকু, যা লাল কালি তা মুখস্থ। পারবে কি পারবে না মুখস্থ করতে? তাহলে এল এর মান পজিটিভ। ওকে, আচ্ছা। এইবার আমরা এক এক করে কাজ শুরু করব। কি কাজ শুরু করব? 1 নম্বর, নাম্বার 1, এগুলো সব ফর্মুলা। হ্যাঁ, সব এগুলো ফর্মুলা।
1 নম্বর ফর্মুলা নাম্বার 1। এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে হবে আর কিছুই না, মানে ডেফিনেশনটা জেনে গেলাম, ফর্মুলা দিয়ে অঙ্ক করবো, বুঝ, কাজ শেষ। আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা বলো তো গামা অফ 1 কত হবে, 1, আচ্ছা এল তাহলে কত, 1, এল এর মান 1 নিতে পারি, পারি তো এল এর মান 1, এল হ্যাঁ এর মান 1 নিতে পারি তো, কেন? আচ্ছা এল এর মান যদি আমি হাফ নিতে পারি, হ্যাঁ স্যার। এল এর মান মাইনাস হাফ নিতে পারি, না স্যার। না। না, বুঝতে না পারছেন না, না তখন আমাকে স্যার, আটকে দিতে হবে, বলে এটা না স্যার পারবেন না, করতে আপনি যা হবে। ইচ্ছা করতে পারবেন না, কারণ বলে দিচ্ছে গামা ফাংশন, গামা অফ এল, এই এল এর মানটা আমরা নিব, এল হচ্ছে একটা ভ্যালু, তার মানটা আমরা দেবো। আচ্ছা গামা অফ 1, কেউ বলতে পারবে গামা অফ 1 এর ভ্যালু কত হবে? আচ্ছা তাহলে এল এর জায়গায় 1, আর কোথাও কিচ্ছু না, 0 টু ইনফিনিটি যা ছিল তাই ইন্টিগ্রেশন, e⁻x dx। ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এক্স টু দি পাওয়ার, হ্যাঁ বলো শাগনিক, 1 স্যার মাইনাস এটা ওয়ান, 0 হয়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে। তার মানে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, তার মানে 1 হয়ে যাবে। ও একদম সঠিক কথা বলেছে শর্টকাটে, ও বলেছে স্যার 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, ঠিক বলেছে শাগনিক, পরিষ্কার। এবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন যারা জানো না গাল খাবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই -1, তাই তো? হ্যাঁ বলো স্যার। তাহলে 0 টু ইনফিনিটি। হ্যাঁ এবার স্যার। একটু জিনিস আছে, হ্যাঁ, দেখি কে বুঝতে পারে, আমি একটা ছোট্ট করে এখানে লিখাচ্ছি এখানে ব্র্যাকেটে। আচ্ছা এক্স যদি ইনফিনিটি হয়, ধরো এক্স খুব বাড়ছে, খুব বড় ভ্যালু, ইনফিনিটি মানে তোমরা এখন যতটুকু বুঝবে সেটা হচ্ছে খুব বড় ভ্যালু, তাহলে ই টু দি পাওয়ার এক্স কত হবে জানো? এক্স বাড়ছে, ই টু দি পাওয়ার এক্স, তো ওটাও ইনফিনিটি, তাহলে ই টু দি তাও পাওয়ার, পারবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে জানো 1/e⁻x, 0 ওয়ান হয়ে যাবে। বাই ইনফিনিটি, 1/ইনফিনিটি কার দিকে যায়, টেন্স টু 0। 0। 0। তার ফলে এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স এর মান ইনফিনিটি কত হবে জানো? মাইনাসটা যদি বেরো করে দিই আমি, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বলো এক্স এর মান ইনফিনিটি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কত হয় গো? ই 0 টু 0, 0। আর মাইনাস 1। এক্স এর মান 0,1। ই টু দি পাওয়ার 0 কত, 1, তার মানে এটা 0 মাইনাস অফ -1 কত হলো, +1। তার ফলে গামা 1 কত, বলো কেউ, 1। 1। অতএব কাউকে যদি জিজ্ঞেস করে যে গামা 1 এর ভ্যালু কত, কি বলবে সঙ্গে সঙ্গে? 1। 1। কি মুখস্থ করতে হবে তোমাদের? লাল কালি। কি করে এসছে দেখিয়ে দিলাম, সেটাও জানবে, শুধু গামা 1 মুখস্থ করলে সেটা না, কোনোদিন যদি ভুলে গেলে তাহলে কি করে এসছে, স্যার কি করে শিখিয়েছে সেটা বলে দিলে। এবং আমি যেটা শেখাবো সেগুলো কিন্তু মানে আমরা ভেবো না, মন খারাপ করো না, স্যার তো বারবার করে বলছে এগুলো পরে শেখাবো, না, যেগুলো পরে শেখাবো সেগুলো পরে শেখাবো, কিন্তু আজ যেটা শেখাবো সেটা একদম সলিড। ও কেউ বলতে পারবে না, বিটা গামা ফাংশনে কেউ তোমাদের হারাতে পারবে না যদি আমি ঠিকঠাক মানে যদি আমার ক্লাস করো। আর যেটা তোমাদের মানে দরকার নেই এখন, সেটাকে আমি দরকার নেই বলছি, কিন্তু যেটা তোমাদের দরকার, যতটুকু তোমাদের শেখার দরকার তাকে বেশি শেখাবো। তবে হ্যাঁ, ইমপ্রপার ইন্টিগ্রেশন তো ওরকম একটা ক্লাসে শেখানো যায় না, তার জন্য 3-4টে ক্লাস শেখাতে হয়, আমি 3-4টে ক্লাস আমি নিলাম এখন, ধরো আমি শেখালামও, ধরো তার আগে তোমাকে ফাংশন সম্পর্কে জানতে হবে, সেটাও ধরো শেখালাম, কিন্তু করবে কি এখন? তার ফলে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়টা আমরা যখন উপযুক্ত টাইম আসবে তখন আমরা কাজে লাগাবো। এখন আমরা সিলেবাস ওরিয়েন্টেড পড়ি কারণ আমরা শিখতে গিয়ে নাম্বারটা কম পেলাম, সেটা আরো দুর্ভাগ্যজনক। তার ফলে শিখবো, যখন টাইম আসবে তখন শিখবো, কিন্তু এখন নাম্বারটা পাওয়ার জন্য আমি একটু ওপর ওপর দিয়ে শেখাচ্ছি, একদম ডেপথে ঢোকাচ্ছি না, কিন্তু যেটা শেখাবো সেটা কিন্তু সলিড। সেখানে কিন্তু কোনো কোশ্চিন হবে না, আমি বলবো না গামা 1 কেন 1 হচ্ছে, আমি কারণ বলে দেবো। এবং তোমাদেরকে এতটুকু শিখিয়ে দিব, যখন কোনো সেমিনার টেমিনার হবে তখন স্যাররা বুঝতেই পারবে যে তোমরা ইমপ্রপার জানো না, কিন্তু হঠাৎ করে হয়তো জিজ্ঞেস করবে আচ্ছা বলো তো এল এর মানটা কেন পজিটিভ নিল, তখন বলবে স্যার এল এর মান যদি পজিটিভ না নিই তাহলে যেহেতু এটা ইমপ্রপার ইন্টিগ্রেশন, তো এর ভ্যালুটা স্যার ফাইনাইট পাবো না, ইনফাইনাইট হয়ে যাবে, তার ফলে স্যার এটা ডিফাইনই করতে পারবো না, ব্যাস। স্যার বুঝে যাবে যে তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তোমার স্যার, বুঝতে পেরেছো, তোমার স্যার তোমাকে যা শিখিয়েছে ছোটর মধ্যে থেকে সাফিসিয়েন্ট, তোমার জানার পক্ষে সাফিসিয়েন্ট, তুমি যেটা হচ্ছে সেটা কেন হচ্ছে সেটা জেনে গেছো। হ্যাঁ এবার তার ভেতরে আরো ঢোকা বাকি আছে, সেগুলো আমরা ঢুকবো। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে গামা 1 কত হয়ে গেল, 1, শিখতে পারলে? কারো সমস্যা কিছু? আচ্ছা 2 নম্বর, গামা অফ, দুটো ফর্মুলা, হ্যাঁ 2 নম্বর ফর্মুলা গামা অফ, তাহলে গামা 1টা 1 হয়ে গেল, এটা একটা ফর্মুলা। 2 নম্বর গামা অফ n+1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল এন সম্পর্কে জানা আছে গো? যেখানে এন হচ্ছে একটা
পজিটিভ ইন্টিজার, কে বলতে পারে এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে এন মিনিমাম কত হবে? এন যদি পজিটিভ ইন্টিজার হয় তাহলে এন মিনিমাম কত হবে? 1. 1। তার সঙ্গে আবার এক যোগ করছে, তাহলে 2। তাহলে এল এর মান কত নিয়েছে, সেটা কি পজিটিভ, ইয়েস অর নো? আমার এতটুকুই জানা দরকার। এল এর মান কত নিয়েছে, পজিটিভ কি? যেটা এল এর মান আছে সেটা কি পজিটিভ? এই যে গামা অফ এল, এটাই এল, এল এর মানটা n+1, তাহলে সেটা পজিটিভ কিনা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। পজিটিভ। আচ্ছা, যদি বলো স্যার এটাকে প্রমাণ করব, গামা অফ n+1 হচ্ছে n+1 এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল কিন্তু n+1 না। যদি বলো স্যার প্রমাণ করব, কোনো অসুবিধা নেই, আমি একদম সিম্পল তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি। তাহলে গামা অফ n+1 এইটা এইটা হয় কি করে হয়? আচ্ছা দেখো, তার জন্য আমাদেরকে কতগুলো একটু কি বলবো যে ক্যালকুলেশন একটু শিখতে হবে, একটু কতগুলো জিনিস জানতে হবে, ঠিক আছে? উম কি জানতে হবে? এটা জানতে গেলে ফার্স্ট, সবার প্রথমে উই প্রুভ দ্যাট, আচ্ছা একটা কাজ করো, এটার আগে আমরা এইটা প্রমাণ করি, তাহলে একবারে দুটো হয়ে যাবে, একবারে দুটো, মানে এটা করার পর তারপর ওটা করবো, ঠিক আছে? আচ্ছা সবার প্রথমে 2 নম্বর এটা প্রমাণ করো, হ্যাঁ। গামা অফ এন না করে x+1, মানে এক্স যে কোনো সংখ্যা হতে পারে, তাহলে একবারে হয়ে যাবে, ঠিক আছে? গামা অফ x+1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু গামা এক্স, এটা প্রমাণ করি। আর যেখানে এক্স হচ্ছে পজিটিভ, এটা আগে প্রমাণ করি, হ্যাঁ, এটা 2 নম্বর। তারপরে আমরা 3 নম্বরে ওটা আসছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। আচ্ছা, গামা অফ কত হচ্ছে x+1, এক্স পজিটিভ, তো তাহলে এক্স পজিটিভ মানে x+1 পজিটিভ, তাহলে কোনো সমস্যা নেই। বলো এখানে এল এর মান কত বসিয়েছে, কে বলতে পারে? বলতে পারছে না এল এর মান কত? এক্স এল এর মান কত বসিয়েছে? x+1। x+1। এল এর মান বসিয়েছে x+1। কে বলতে পারে এল এর মান যদি x+1 হয়, এল এর মান যদি x+1 হয়, ঠিক আছে, তাহলে আমাদেরকে গামা অফ x+1 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু গামা এক্স, আমি আগে গামা এক্স বের করছি, x+1টা পরে আসছে। কেউ গামা এক্স এর ডেফিনেশন বলতে পারবে? গামা এক্স এর এক্স মানে গামা এল আছে, এল এর জায়গায় এক্স হবে, কি হবে বলো? আচ্ছা, বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও বাদ দাও, তোমাদেরকে এক্স দিয়ে করাবো না, তাহলে অসুবিধা হবে। তোমাদেরকে এল দিয়েই করাই, সব থেকে বেস্ট। যা আছে তাই দিয়ে, গামা অফ এল ইজ ইকুয়াল টু এল ইন্টু গামা এল, ব্যাস। তাহলে সুবিধা হবে। বলো প্রথমে গামা এল এর মান বের করবো, কারণ যেটা দিয়ে করাচ্ছি সেটা দিয়ে করবো, হ্যাঁ, ফালতু চেঞ্জ করলে মুশকিল। তাহলে গামা এল কত হবে বলো, ডেফিনেশন কি? স্যার ইন্টিগ্রেশন, যেটা দেওয়া, যেটা আছে ওটাই হবে। যেটা আছে সেটা হবে, বাহ, সব থেকে ভালো অ্যান্সার, ভেরি নাইস। কি আছে? 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন e⁻x x⁻l−1, ঠিক আছে? আচ্ছা, বাইপার্স করতে পারবে? বাইপার্স মানে জানি না তোমরা, এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন ধরবো, শিখিয়ে দিয়েছি এটা রিডাকশন ফর্মুলাতে অনেকবার। বলো দেখি কে বলতে পারে এটা ফার্স্ট ফাংশন, e⁻x, ঠিক আছে? আর কোনটা সেকেন্ড ওয়াই ফাংশন? বাই x⁻, দেখি অনাঙ্গাক্ষী বলো দেখি এর ইন্টিগ্রেশন কত হয়, বলবে নাকি? l−1 + 1, তাহলে কত হয়? x⁻l হবে। হ্যাঁ, এগুলো ডিরেক্টলি বলতে হবে, এত সময় দিতে পারবো বাই না। বাই এল, রেঞ্জ বাই বলো, রেঞ্জ বলো, রেঞ্জ বলো। 0 to ∞। মাইনাস, এবার e⁻−x এর ডেরিভেটিভ চলবে। আর এইটা হচ্ছে x⁻l/l dx, বলবো এখানে? এইটা বলবো e⁻−x, ইনফিনিটিভ আছে, বলো এক্স এর জায়গায় ইনফিনিটি, তাহলে e⁻∞, একটু আগে করালাম, 0 হয়ে যাবে। 0। ও আর এখানে এক্স এর জায়গায় 0, 0। 0। যদিও, 0। যদিও এই জিনিসগুলো না এইভাবে করতে হয় না, লিমিট দিয়ে করতে হয়, কিন্তু এখন কিছু করার নেই। দেখো এত ছোটবেলা তোমাদেরকে আমি আর কিছু শেখাতে পারবো না, মোট কথা যা করাচ্ছি সেটাকে মেনে নাও। কিন্তু একটু গ্রামাটিক্যালি মিস্টেক আছে এর মধ্যে, হ্যাঁ, তবে ছোটবেলায় এগুলো, জুনিয়র লেভেলে এগুলোকে মিস্টেক ধরে না, সিনিয়র লেভেলে এগুলো একটু গ্রামাটিক্যাল মিস্টেক আছে, এগুলো লিমিটিং ভ্যালু নিয়ে করতে হয়। যাই হোক, ঠিক আছে, এগুলো তো জানো না এখন, ইম্প্রপার, সে নেই, যেভাবে করাচ্ছি সেভাবে। আচ্ছা, এখানে মাইনাস মাইনাসে কত হবে? প্লাস, এরম, এটা 0 টু ইনফিনিটি দিইনি তো, বলোনি কেন? 0 টু ইনফিনিটি, তাহলে e⁻−x আর x⁻l বাই কত গো? l dx লেখা যাবে কি যাবে না? ঠিক করেছি কি ঠিক করিনি? কি বলো, কি সমস্যা? হুম, কি হয়েছে গো? কি কিছু সমস্যা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। এইবার
জিরো টু ইনফিনিটি, 1/L টাকে বাইরে বের করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, জিরো টু ইনফিনিটি e⁻ - x, আমি যেভাবে লিখছি x⁻L dx, ঠিক আছে। এবার এই x⁻L যেটা আছে সেটাকে যদি আমি এইভাবে লিখি, কার কার আপত্তি আছে গো? একই, বুঝলে না হ্যাঁ না? স্যার। পারবিন বুঝেছে আমি যেটা করতে চাইছি। ও বলছে স্যার L+1 - 1, তার মানে আপনি এলই করলেন। এবার যদি বলো স্যার আপনি কি বোকার মতো এগুলো কেন করছেন, কেউ বলতে পারবে? গামার ডেফিনেশন অনুসারে গামা অফ এল মানে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি e⁻ - x, x⁻L - 1, তাহলে ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি e⁻ - x, x⁻L+1 - 1 এটা কত? হ্যাঁ বলো, এটা গামা এটা অফ, গামা অফ এল প্লাস। ইয়েস, এটা গামা অফ L+1, ভেরি গুড। এবং গামা অফ L+1 যদি হয়, তাহলে বলো গামা এল কত দাঁড়ালো? 1/L ইন্টু গামা অফ L+1, সেখান থেকে গামা অফ L+1 কত গো? এল ইন্টু গামা এল। গামা অফ এল। তাহলে এই যে ফর্মুলাটা, এইটা আমাদের কাজে লাগিয়ে আমরা যেটা কিছুক্ষণ আগে টুকেছিলাম সেইটা এবার টুকবো 3 নম্বর, ঠিক আছে। তাহলে গামা অফ L+1 মনে রাখতে পারবে, গামা অফ L+1 কত? এল ইন্টু গামা ফেল। গামা অফ L। তাহলে দেখি তো কে বলতে পারে গামা অফ 5 কত হবে, বলো। 4 গামা 4, হ্যাঁ, ফাইভ, সিক্স ফাইভ মানে গামা এল, সিক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিক্স সিক্স স্যার এটা হবে সিক্স ওয়ান গামা বাই ফাইভ গামা সিক্স। বাট 1/5, এই দেখছি মাথা খারাপ আর হয়ে গেছে 4 × Γ4, এ তো সোমনাথ প্রথমেই বলে দিয়েছে 4 × Γ4। 4 × Γ4। সাংনিক বুঝতে পারছেন, সাংনিকের মাথা কাজ করছে না। 5L+1, এল এর মান বলো। এরম কেমন করছে গো? গামা অফ 5 কত হয়? 4 × Γ4। বুঝতে পারছো না? 5টাকে L+1, তাহলে এল এর মান কত? এই যে L+1, তো তাহলে এল এর মান কত? 4। তাহলে L, Γ4। কে বলতে পারে গামা 4টাকে যদি আবার ওইভাবে ভাঙি তাহলে কত হবে? তাহলে 3 × Γ3। 3 গামা একদম সঠিক, 3 × Γ3। গামা 3টাকে যদি আবার ভাঙি কত হবে? 2 টু × ইন্টু গামা Γ2। 2 × Γ2। তাহলে একবার যদি এইভাবে না করে আমরা এখানে n+1 নিই, তাহলে বুঝতে পারছো ফ্যাক্টোরিয়াল জিনিসটা কেন আসছে, 4 3 2 এইভাবে চলে আসবে। তাহলে 3 নম্বর যে ফর্মুলাটা, আমি বলবো না, আমার দরকার নেই, তোমরাই বলবে। 3 নম্বর যে ফর্মুলাটা সেটা তোমরা বলবে। কি বলবে? বলবে স্যার আপনি যে লিখেছিলেন জানেন, Γ(n+1) = n ফ্যাক্টোরিয়াল, যেখানে n বিইং এ পজিটিভ ইন্টিজার, সেটা কেন হচ্ছে জানেন? কারণ n এখানে ইন্টিজার, তো n যদি এখানে ইন্টিজার হয়, তাহলে আগের ফর্মুলা থেকে Γ(n+1) বলো কত হবে? n ইন্টু গামা এন। গামা এন, n ইন্টু গামা এন কে আগের ফর্মুলা থেকে বলো। এন প্লাস মাইনাস n+1 মাইনাস গামা এন, আগে গামা এন কে লেখার চেষ্টা করো, এই যে এইভাবে বলো, এইটা +1 বলো, Γ(L+1), তাহলে L+1 বলো এবার, বলো। n × n মাইনাস বাট এন 1 ইন্টু থেকে কেন? এখানে n আরেকবার প্লাস আরেকবার আরেকবার অনেকে ভুল বলছো, আবার আবার শিখে নাও। Γ(L+1), এল এর সঙ্গে 1 যোগ করব, তাহলে হবে L × Γ(L), বুঝতে পারলে না না? Γ(n+1), এটা তো বললে স্যার n × Γ(n), তাহলে গামা এনটা এবার ওইভাবে কত হবে? এন কে কিভাবে লেখা যায়? n−1+1, তাহলে বলো না কত হবে, বলো এবার। n−1+1, তাহলে Γ(n−1+1), তাহলে এটা এল, আমাদের এটা এল, যার নিচে দাগ দিচ্ছি এটা এল, তাহলে বলো এটা যদি এল হয় কি হবে? গামা এন মাইনাস 1। n−1 Γ n−1। একদম। তাহলে n−1 গামা, আবার Γ(n−1) দেখি পারো কিনা এটা। তাকে লিখছি Γ(n−2+1), L+1 বলো। n−2 এন গামা মাইনাস টু গামা এন মাইনাস। n−2 গামা n−2 n−2, এই তো তাহলে n × n−1 × n−2 এইভাবে চলতে থাকলে ডট ডট করে কি হয় জানো? n × n−1 × n−2 ডট ডট করে, আবার পরেরটাতে n−3 n−4 ডট ডট করে, এইটা ইন্টু Γ1। বলো দেখি Γ1 এর মান কত? 1। এই যে 1 আজকে শিখলে না, তাহলে কত হবে? 1 2 3 ডট ডট করে n−2 × n−1 × n, এটাকে কি বলা হয়? এই যে
ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, আস্তে আস্তে n-2 বাড়ছে, এখানে এখান থেকে কমছে, তাহলে এই দিক থেকে বাড়ছে। তার মানে আলটিমেটলি কি শিখলাম? এন যদি ইন্টিজার হয় বা পজিটিভ ইন্টিজার হয়, তাহলে গামা অফ n+1 কত শিখলাম? এন ফ্যাক্টোরিয়াল, মনে থাকবে। আর যদি এন যে কোনো সংখ্যা হয়, যে কোনো এল হয়, ইন্টিজার কিনা জানি না, তাহলে গামা অফ n+1 কত হয়ে যাবে? এল ইন্টু গামা এল। যেমন আমি যদি বলি গামা অফ 3/2 কত হবে জানো? বলতে পারবে গামা অফ 3/2? হাফ গামা হাফ। হাফ ইন্টু গামা হাফ। দেখো, মারাত্মক, একদম সঠিক, এক্সপেকটেশনের বাইরে সব বলে দিচ্ছ, খুবই ভালো। এক্সপেক্ট করিনি কিন্তু। গামা অফ 3/2 হচ্ছে, 3/2 কে ভাঙবো, কি করে ভাঙবো? l+1, তাহলে এলটা হচ্ছে হাফ, হাফ প্লাস ওয়ান, তাহলে হাফ প্লাস ওয়ান হলে বুঝতে পেরেছো কত হবে? পরিষ্কার? একদম ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এইভাবে আমরা একটা একটা করে ফর্মুলা দিয়ে এই জিনিসগুলো বের করব। ঠিক আছে, আচ্ছা নেক্সট। হুম। হুম, 4 নম্বর। ঠিক আছে, আরো অনেক ব্যাপার আছে, সেগুলো আস্তে আস্তে আসছি। 3 নম্বর 4 নম্বর ব্যাপারগুলো আসছি। আচ্ছা, আচ্ছা নেক্সট, আরো আসছি আমরা আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এইবার যেরকম ভাবে আমরা গামা ফাংশনের এই সব মান গুলো বের করলাম, এই রিলেশন গুলো সব বের করলাম, এবার সিমিলারলি আমরা একটু বিটা ফাংশন শিখে নেবো, হ্যাঁ। তারপরে আমরা গামা বিটা ফাংশনের মধ্যে সম্পর্ক, আরো প্রপার্টি আছে, মানে এরকম না যে 3টে ফর্মুলা আছে, আরো ফর্মুলা আছে, সেগুলো আস্তে 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 আমরা করব। তার আগে আমরা একটু বিটা ফাংশনটা শিখিয়ে নিই। দা বিটা ফাংশন, কে বলতে পারে বিটা ফাংশন মানে? তাহলে কি দিয়ে ডিনোট করবো এবার? ক্যাপিটাল বিটা। ক্যাপিটাল বিটা। আচ্ছা, তার আগে জাস্ট একটু গামা ফাংশন নিয়ে, একটু জাস্ট একটু, এগুলো সব অঙ্ক আমি করাবো, চিন্তার আমি করছি না। কেউ বলতে পারবে গো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x x² dx, এটা গামা কত? পারলে না? থ্রি। গামা থ্রি। গামা 3 বলছো অনাঙ্গাক্ষী, গামা থ্রি। বুঝতে পারলে না? গামা l-1 টু আছে এখানে, টুটাকে হ্যাঁ, 3 - 1 মানে 2। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু থাকবে না, মানে উল্টো ভাবে থাকবে। তোমাদের থাকবে হচ্ছে এরকম x², সেখান থেকে কিন্তু ঝটপট করে বলতে হবে স্যার 2 আছে মানে 3 - 1 আছে, 3 - 1 আছে মানে 3 - 1 মানে গামা 3। আরেকটা দিচ্ছি, দেখি পারো কিনা আবার। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x x⁻⁻½ এটা যদি পেরে যাও বলবো হ্যাঁ শিখে গেছো, তাহলে বিষয়টা শিখে গেছো বা বুদ্ধি আছে ভালো। মানে শেখা তো ব্যাপার না, শেখাটা কোনো বড় ব্যাপার না, মানে ক্যাচ করতে পারছো, ক্যাচিং পাওয়ারটা ভালো আছে। দেখি গামা কত? না হবে না? না ভুলভাল দিয়েছি? এত সময় লাগছে? হ্যাঁ, কি করবে গো তোমরা ম্যাথ নিয়ে পড়ে? এ তো মহাবিপদ, হ্যাঁ। টিম চেঞ্জ করে নাও। গামা ওয়ান হবে স্যার। ভাবো। হ্যাঁ, হবে না এটা। কি হবে? হবে না? আরে না, ওয়ান। এবার বলো দেখি, না এবারও বলছো হবে না? কি গো? হ্যাঁ, বিটা ফাংশনকে গুলি মারো, বুঝে গেছি। বিটা ফাংশন আগে গামা ফাংশনই শেখা হয়নি, গামা ফাংশনই শেখা হয়নি তোমাদের, হ্যাঁ। এ তো চলবে না এইভাবে। গামা 3 মান কত ওগুলো চাইছি না, গামা 3 এর মান 0 টু ইনফিনিটি e⁻⁻x x² দেওয়া আছে, এটা চিনতেই পারলেন না এটা কত? তাহলে তো হবে না। কেন এটা এইভাবে হচ্ছে? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x x⁻l−1 3 - 1 হলো এটা। 2 নম্বর।
জিরো টু ইনফিনিটি e⁻⁻x x⁻হাফ। বলো এটাকে কিভাবে লেখা যায়? e⁻⁻x ইন্টু x⁻l−1। এল কত হলে এটা মাইনাস হাফ হবে? কি তাও সমস্যা হচ্ছে কেন এত? হাফ স্যার। তাহলে গামা হাফ। তাহলে কেউ যে একটু স্যার কিছুক্ষণ আগে, আপনাকে, স্যার হাফ তো বললাম আপনাকে। ও বলেছো, আমি তাহলে শুনতে পাইনি। আর কেউ যে একটা বলছিল হবে না, অপদার্থকে একটা বলছিল যে হবে না, কে সেই যে মহান ব্যক্তি কই যে হবে না বলছিল? কোথায় দেখি ওর, ও কে ছিল হবে না বললো? যে এখন তো অনলাইনে দেখতে পাচ্ছি না, সামনে বসলে গাল খেয়ে মরে যেত। হবে না, হবে না কেন? আমি দিয়েছি তারপর হবে না, হতেই হবে। আচ্ছা চলো দেখি আরেকটা পারো কিনা। x⁻½ আমার 3/2। 3/2। হ্যাঁ এইবার শিখতে পেরেছো, এইবার শিখছে আস্তে আস্তে। কিন্তু কিছু অপদার্থ এখনো আছে যারা শিখতে পারছে না। হ্যাঁ পারছো না না? l−½ 3/2 - 1। তাহলে এখানে যা থাকবে তার সঙ্গে এক যোগ করে দিবে, সেটাই হয়ে যাবে। আর কিচ্ছু না, শিখতে পারলে? এখানে স্কোয়ার আছে তো এক্স এর পাওয়ার, তার সঙ্গে এক যোগ করে দেবে, সেটাই গামা এল হয়ে যাবে। বুঝতে পারলে না? শর্টকাট শেখাচ্ছি। এখানে মাইনাস হাফ আছে, তাহলে মাইনাস হাফ দেখলাম মানে গামা কত করব? +1 করে দেবো। +1 করে দেবো, তাহলে গামা হাফ হবে। এখানে কত আছে বলে? 1/2 আছে, কত করব? প্লাস +1। +1, গামা 3/2। বোঝা গেছে? তাহলে দেখি, শিখিয়ে দিলাম তাহলে শর্টকাট। আর কোনো অসুবিধা নেই? বলো কত হবে গামা কত? 5/4। দেখছো? শেখ। 5/4। দেখি এবার লাস্ট, -1/4। 3/4। 3/4। গামা 3। বুঝতে পেরেছি? আর যদি বলো স্যার ওই স্টাইলটা একটু দেখে নিন না, সত্যি কি হচ্ছে? আপনি তো বলে দিলেন, আপনার কথা শুনে নিলাম, কিন্তু একটু দেখবে। 3/4 - 1 কত হচ্ছে বলো? বলো। মাইনাস -1/4। 1/2। ঠিক আছে। আচ্ছা যদি বলো স্যার একটু -1/4। শিখিয়ে দিন, এটাও একটু শিখিয়ে দিন। যখন শিখছি, হ্যাঁ নীলেশ, যখন শিখছি তখন সবই শিখবো তাই না? কি হবে বলো? ঠিক আছে। তার মানে কিভাবে শিখবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিভাবে মনে রাখবো সেটা আলাদা ব্যাপার। শেখা আলাদা, মনে আলাদা। শেখার মানে শেখার মতো, মনে রাখবো শর্টকাট। কেন? কারণ শিখতে গিয়ে মনে রাখতে পারলাম না, তাহলে চলবে না। শিখে দিলাম, এইবার যেটা শর্টকাট সেটা, তাহলে যেটা থাকবে তার সঙ্গে কত যোগ করে দিতে হয়? +1। আর কোনোদিন ধরো পরীক্ষায় দেখলে (0 to ∞ e⁻⁻x² ইন্টু x² আছে, তাহলে কি করবে? এক্স নেই তখন। এক্স হুম। এর কিছুটা ধরে নিন। হ্যাঁ তখন বলছে এটাকে, তখন তখন সাবস্টিটিউট করতে হয়, x² জেড ধরতে হয়। এগুলো নিয়ম আছে, সব শেখাবো, একটু পরে শেখাচ্ছি, চিন্তার কিছু নেই। ভালো জিনিস এগুলো, ভালো জিনিস। এ তো মানে এই জিনিস বুঝে গেলে মানে এর উপর আর কোনো কথা হবে না, তোমরা পারবে। মানে এখান থেকে একটা কোশ্চিন আসবে। আমি কিন্তু খুব সিস্টেমেটিক পড়াচ্ছি তোমাদের, কারণ তোমাদের এই সেমিস্টারটা না খুব সিস্টেমেটিক। প্রত্যেকটা পোর্শন থেকে যেখান যেখান থেকে যা যা কোশ্চিন আসবে আমি সব বলে দিচ্ছি, এবং খুব সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। যেখান থেকে একটা কোশ্চিন আসবে এরকম সব করবো, ওখান থেকে সব করবো সব। কিন্তু এই এই জায়গা থেকে আসবে, ঠিক আছে? সিলেবাস প্রচুর বড়, কিন্তু আমরা যদি সিস্টেমেটিক ওয়েতে পড়ি তাহলে সিলেবাসে কোনো সমস্যা হবে না। নেক্সট, ছোট্ট করে বলে দিই, দ্য বিটা ফাংশন। ঠিক আছে। আচ্ছা, কে বলতে পারে বিটা ফাংশনকে কি দিয়ে ডিনোট করা হয়? মানে ডেফিনেশন তো আমি চাইছি না জানতে, কারণ ডেফিনেশন তোমরা পারবে না, কিন্তু এটা বুঝতে পেরেছো যে বিটা ফাংশনকে কি করে ডিনোট করা হবে? কি দিয়ে? ক্যাপিটাল বি দিয়ে। বিটা দিয়ে। গামা ফাংশনকে গামা দিয়ে করছি, তো বিটা ফাংশনকে কি অন্য কিছু দিয়ে করব? একদমই না। বিটা ফাংশনকে বিটা দিয়ে করব। গামা ফাংশনকে গামা দিয়ে করছি, বিটা ফাংশনকে বিটা দিয়ে করব। বুঝতে পেরেছো? তাহলে যেই ফাংশনটা আছে সেই ফাংশনটাতে সেইভাবে করব। ওকে। আচ্ছা, তাহলে এই যে বিটা ফাংশন, গামা ফাংশনে যেরকম গামা অফ এল ছিল, গামা ফাংশনে যেরকম গামা অফ এল, কোন একটা এল বা ওটাকে আমরা বলি প্যারামিটার, মানে এই যে এল এর মান, সেই এল এর মানটাকে আমরা বলি প্যারামিটার। ঠিক আছে। এবার বিটা ফাংশনের ক্ষেত্রে বলছে এরকম দুটো প্যারামিটার থাকবে।
বিটা ফাংশনের ক্ষেত্রে একটা থাকবে না, দুটো প্যারামিটার থাকবে, ঠিক আছে? যেরকম গামা ফাংশনের ক্ষেত্রে একটা প্যারামিটার ছিল, সেরকম বিটা ফাংশনের ক্ষেত্রে দুটো। নর্মালি অনেক কিছু থাকে এখানে, কিন্তু আমরা, তোমাদের বইতে এক্স ওয়াই ফাই আছে, আমরা সহজ করে করব, আমরা করব এম এন। এম এন কেন করব? বেশিরভাগ বইতে আমরা এম এন দিয়ে করে অভ্যস্ত। ওটা এল, এটা এম এন, ঠিক আছে? বিটা ফাংশনকে বিটা অফ এম এন, এখানে কিন্তু কটা প্যারামিটার, মানে এখানে প্যারামিটার মানে বুঝতে পারছি, এখানে যখন এল, এই এল এর মানটা কিছু চেঞ্জ হয়। এখানে এল দিয়েছিল, গামা এল একটা, এর এখানে দুটো। তাই বলে আবার ঘাবড়ে যাও না স্যার দুটো আছে মানে এবার মনে হয় চাপ হবে, একদমই চাপ হবে না। যা জিনিস সহজ জিনিস, ঠিক আছে? তাহলে দা বিটা ফাংশন যেটা আছে, সেই বিটা ফাংশনটা বলছে বিটা অফ এম এন, এইভাবে ডিনোট করা হয়, ঠিক আছে? অ্যান্ড ইজ ডিফাইন্ড অ্যাজ, বা ইজ ডিফাইন্ড বাই, কিভাবে ডিফাইন করা হয়? এখানে লিখছি বিটা অফ এম এন। বিটা অফ এম এন সেটা কি হয় জানো? ইন্টিগ্রেশন 0 to 1, বলো প্রপার না ইমপ্রপার? প্রপার না ইমপ্রপার? প্রপার স্যার এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত প্রপার। কেন? কারণ এখনো পর্যন্ত 0 to 1 দিয়েছি। এবার দেখো প্রপারকে কি করে আমি ইমপ্রপার বানিয়ে দিচ্ছি। x⁻m−1 ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার n−1, বলো প্রপার না ইমপ্রপার? হুম, মন বলছে স্যার এই তো প্রপার, এ তো স্যার ইমপ্রপার, কিন্তু স্যার তো বলে দিয়েছে বিটা ফাংশন গামা ফাংশন ইমপ্রপার, তাহলে কি করে স্যার ইমপ্রপার বলছে, এ তো প্রপার। কোনোদিন যদি, ভালো করে বোঝার চেষ্টা করো, কোনোদিন যদি m−1 নেগেটিভ হয়ে যায়, বুঝলে না? না, m−1 কোনোদিন যদি নেগেটিভ হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে বলো x⁻m−1, m−1 ধরো নেগেটিভ, m−1 নেগেটিভ মানে ধরো -1 ধরো, তাহলে কেউ বলবে x⁻m−1, x⁻ নেগেটিভ, কত হয়ে যাবে গো? কত হয়ে যাবে? বুঝতে পারছো না? m−1, এম এর মান জানা আছে, কোথাও বলে দিয়েছে এম এর মান কি? ধরো এম এর মান, বা m−1 হচ্ছে নেগেটিভ, তাহলে m−1 নেগেটিভ হলে, এক্স এর পাওয়ার নেগেটিভ হলে কি হয়ে যায়? 1 বাই ওয়ান হয়ে বাই যাবে। এক্স, বা ওয়ান, কত হবে জানি না। এখানে যদি এম এর মান যদি এখানে -2 হতো, তাহলে 1/x²। তাহলে অনেকে হয়তো ভাবছো স্যার এখানে তো এক্স টেক্স সব ওপরে আছে, নিচে তো কিছু নেই। না, পাওয়ারটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে নিচে চলে আসবে, আর নিচে আসলেই গন্ডগোল। যদি বলো স্যার কিসের গন্ডগোল, একটু আগে বললাম না, 1/x জিরোর কাছাকাছি। কি হচ্ছে, যত জিরোর কাছে যাব তত 1/x কি থাকবে? আস্তে আস্তে প্রচুর বাড়বে। বাড়বে, প্রচুর বাড়বে, শুধু বাড়বে না প্রচুর বাড়বে। কতদূর বাড়বে? ইনফাইনাইট অবধি। তার মানে সেটাকে বাউন্ডারিতে, বা আমি বাঁধতে পারবো না, বাউন্ডারি মানে বাধা, একটা জায়গার মধ্যে বেঁধে দিলাম যে লিমিট আছে, এটা থেকে এত দূর অব্দি যাচ্ছে, না পারবো না। সিমিলারলি যদি বলো স্যার ঠিক আছে এক্স তো বুঝলাম, 1/x যদি n−1 নেগেটিভ হয়, কেউ বলতে পারবে তাহলে 1/x এর পাওয়ার কি হয়ে যাবে? ধরো n−1টা -2 হলো নেগেটিভ, তাহলে বলো না 1 - x তার পাওয়ার -2 হলো, তাহলে কত হবে গো? 1/1 মাইনাস এক্স থাকবে। হোল স্কোয়ার। এবার একটা জিনিস জানো, যত তুমি এক্স এর কাছাকাছি যাবে, এক্স যত একের কাছাকাছি যাবে, এই যে একে তো আছে, তত এটা কত হবে জানো? যত একের কাছাকাছি যাবে তত 1 - x, এক্স একের কাছাকাছি, তাহলে 1 - x কার কাছাকাছি? টেন্স টু জিরো। টেন্স টু জিরো। আর তখন 1 - x যত ছোট হবে, তত এটা আস্তে আস্তে 1/1 - x এর হোল স্কোয়ার কি হবে? বাড়তে থাকবে। তার ফলে এটাও বাউন্ডারি পাবো না, এটাও প্রচুর পরিমাণে বাড়বে, এটাও প্রচুর পরিমাণে বাড়বে। তার ফলে এটা কি ধরনের ফাংশন, বা এটা কি ধরনের ইন্টিগ্রেশন? ইমপ্রপার ইমপ্রপার ইন্টিগ্রেশন। ভেরি গুড। তাহলে মনে হতে পারে যে স্যার এখানে তো এক্স টেক্স সব ওপরে আছে, 1 - x সব ওপরে আছে, না, প্যারামিটার আছে, এম আর এন এর মানের উপর ডিপেন্ড করছে, এবং এটা হচ্ছে ইমপ্রপার। তবে বলে রাখি, এই ইমপ্রপার ইন্টিগ্রেশনটা এইটাতে ডিফাইন করা হয়, যেমন একটু আগে বলেছিলাম যে এল এর মান পজিটিভ নিলে ডিফাইন করতে পারবো, সেই একই রকম ভাবে যদি তুমি এম আর এন এর মান পজিটিভ নাও, তাহলে এই বিটা ফাংশনের, মানে এই এই যে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাবো, ভ্যালুটা ফাইনাইট পাবো। আর যদি এম আর এন এর মান যদি পজিটিভ নাও না, তাহলে ভ্যালুটা পাওয়া যাবে না, ফাইনাইট। তাহলে কি মুখস্থ করতে হবে? যা যা লাল কালি দিয়ে বক্স করছি, যা যা লাল কালি দিয়ে বক্স করছি, পারবে মুখস্থ করতে? ধরবো কিন্তু, বুঝতে পেরেছো? যা যা লাল কালি দিয়ে সব ধরবো, প্রত্যেকটা জিনিস ধরবো। আচ্ছা, বিটা ফাংশন হয়ে গেল।
ডেফিনেশন। নেক্সট, এইবার কতগুলো জিনিস আমাদের জানতে হবে, হ্যাঁ, টুকটুক করে। সেগুলো না জানলে খুব মুশকিল। এক এক করে আসছি আমরা। ফর্মুলা, আবার ফর্মুলা। নাম্বার ওয়ান, এবার বিটা ফাংশনের ক্ষেত্রে কিছু বলি। বলছে বিটা অফ এম এন যা হবে, হ্যাঁ, বিটা অফ এন এম তাই হবে। মানে এম এন আর এন এম একই হবে। বিশ্বাস হচ্ছে না? বুঝতে পারছো না? বলছে এইটা যা হবে এটা তাই হবে। যদি বলো স্যার করে দেখান, করে দেখান স্যার। বিটা অফ এম এন বলো। ডেফিনেশন মুখস্থ হলো, ইন্টিগ্রেশন 0 to 1, কিন্তু এবার আগের বার 0 to ইনফিনিটি, অনেকে গুলিয়ে ফেলে। গামা ফাংশনে 0 to ইনফিনিটি, গামার রেঞ্জটাই হচ্ছে ইনফিনিটি, আর বিটা ফাংশন হচ্ছে 0 to 1। বলো দেখি তো, 0 to 1 বিটা ফাংশন, বিটা অফ এম এন কি হবে বলো না। বলো কেউ একজন, এক্স টু দি পাওয়ার এম। আচ্ছা, এই আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে যখন বিটা এম, তখন এক্স টু দি পাওয়ার M-1 কিন্তু। মানে এখানে এম হলে এখানে M-1 এক্স এর পাওয়ার, আর এখানে এন হলে এখানে 1 - এক্স এর পাওয়ার N-1। মনে রাখতে পারবে? পারবে না, না? দেখি তো পারো কিনা। 0 to 1 এক্স স্কোয়ার 1 - এক্স এর কিউব, কত বিটা, কত এটা? বিটা কত এটা কে বলতে পারে? বিটা 2 2। বিটা 2 2 বলছে দেখো। 1 2 1 2 বলছে দেখো। 1 2 হবে। 3 4 হ্যাঁ, বলো বলো, এখন যে বললে সে ঠিক বলে লাস্ট। 3 4। আরে অপদার্থ গুলো সব। 4 হ্যাঁ, এক্স স্কোয়ার কি হবে? এক্স স্কোয়ার তাকে লেখা যায় x⁻³ - 1। তাহলে বলো এবার এম কত এন কত, বলো এবার, বুঝতে পারলে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে অপদার্থ না বললে, গাল না দিলে বুঝতে পারো না। আমি দেখেছি, যাই হয়ে যাক স্যার, ভালোবেসে আপনি বলছেন না কিছু অপদার্থ মানে স্যার আপনি। স্যার আপনি গামা লিখে দিলেন। ও, গামা লিখে দিলাম, তাহলে তোমরা গাল দিয়ে দাও আপনার আমাকে অপদার্থ, আর কি। আমি ভুল করলাম, তোমাদের সামনে বকতে হচ্ছে এত যে বিটার জায়গায় গামা চলে আসছে আমার। তাহলে বিটা অফ কত হলো? 3 4, বুঝতে পারলে কি? এই এটার সঙ্গে এক এক করে যোগ করবে, কত শেখাবো এগুলো আর। এগুলো তো বাচ্চাদের জিনিস গো, এগুলো তো ক্লাস 5 6 এর ছেলে মেয়েরা করে, আমাকে শেখায় এগুলো, স্যার এইভাবে করে দিন ওইভাবে শুনি। তো তোমাদেরকে আমাকে শেখাতে হচ্ছে, আমি এখন বয়স হয়ে গেছে, তোমাদের এখন ইয়ং। আমার অর্ধেক বয়স এখন, তোমাদের তোমাদের কাছ থেকে আমি শিখবো যে নতুন কিছু বলো তো বলবে স্যার আপনি যেটা পড়েছেন 15 20 বছর আগে সেগুলো স্যার ওল্ড, এই যে দেখুন স্যার, এইভাবে ভাববেন। তো তো আমাকে, তোমাদেরকে আমাকেই বলতে হচ্ছে, তাহলে কি তোমাদের কাছ থেকে আর শিখবো? ইয়ং জেনারেশনের কাছ থেকে আর কিছু শেখারই উপায় নেই। ইয়ং জেনারেশনের কাছ থেকে তো শিখতে হবে আমাকে কিছু নতুন নতুন জিনিস। তো আমি শিখি, আমার ছাত্রছাত্রীর কাছ থেকে অনেক নতুন নতুন জিনিস শিখেছি। কম্পিউটারে এটা ওটা সেটা, ছাত্রছাত্রীরা আমাকে বলে, ধর স্যার আপনি কি যে করছেন, এত দিন ধরে বুড়ো হয়ে গেছেন আপনি, দিন আমাকে পাট করে দিচ্ছে একটা নতুন জিনিস শেখালাম। বাহ, দারুণ জিনিস তো। বলছে হ্যাঁ স্যার, এগুলো তো আমাদেরকে বলবেন। তো তোমরা কিছু শেখাও, প্রত্যেকটা ইয়ার আমাকে কিছু শিখিয়ে যায় কিছু না কিছু। আমার শিক্ষকতার জীবনে আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রত্যেক বছর কিছু না কিছু নতুনত্ব শিখেছি, যেটা আমার শিক্ষকতার কাছে কাজে লাগে। তো তোমাদের কাছ থেকে এখনো কিছু শিখতে পারলাম না, খালি শিখিয়েই গেলাম। কিছু তো অন্তত শেখা হচ্ছে, স্যার এই জিনিসটা একটু শেখাবো, বা স্যার এটা একটু করুন, বা স্যার এটা ভালো লাগছে না, বা স্যার আপনি ইউটিউবে একটা চ্যানেল আছে স্যার এটা ভালো লাগছে না, এটা এটা করুন। তাও কিছুই তো বললেন না। অন্যান্য ছাত্রছাত্রীরা বলে স্যার এটা করুন ওটা করুন, উপদেশ দেয়, বা অনেক সময় আমাকে ইয়ে দেয়, কোনো রকম অ্যাডভাইস উপদেশ। অনেক সময় এটা ওটা বলে স্যার এটা চেঞ্জ করুন, কারেকশন করে দেয়। তোমরা তো কিছুই করছো না, যাই হোক স্যার বাদ দাও, নিজে থেকেই বললাম। ওকে, তাহলে x⁻m-1, আর এখানে কত হবে? 1 - x হোল টু দি পাওয়ার কত n-1, চলবে এটা? বলো এবার। 1 - x টাকে জেড ধরে নি, এগুলো শিখেছো ছোটবেলা? তাহলে -dx কত হবে গো? dz। এইবার এক্স এর মান যখন জিরো, এক্স এর মান যখন জিরো তখন জেড এর মান কত বলো দেখি আমি। 1। 1। এক্স এর মান যখন জিরো তখন জেড এর মান 1। এটা টেন্স টু দরকার নেই, ইকুয়াল টু বললেও হয়, কি বলো? এক্স যখন, তাহলে একবারে এগুলো লিখছি না, এগুলো কি লেখার দরকার আছে না, এমনি এখান থেকে ডিরেক্ট বসিয়ে দেবো। তাহলে এক্স এর মান যখন জিরো তখন জেড এর মান 1। তাহলে এখানে এটা কার লোয়ার লিমিট, এটা কার মান, এগুলো কার মান? এক্স এর রেসপেক্টে। তাহলে এখানে জেড এর রেসপেক্টে পুরোপুরি নিয়ে চলে আসো, এটাকে বলে সাবস্টিটিউশন। তাহলে জেড এর রেসপেক্টে আনতে গেলে কি করতে হয়? এক্স এর মান জিরো, জেড এর মান কত? 1।
এক্স এর মান 1, জেড এর মান কত কে বলতে পারে? জিরো। জিরো, জিরো। ভেরি গুড। জিরো। এবার বলো 1 - এক্স এর জায়গায় ভুল লিখেছি। এক্স এর জায়গায় কত হবে? ভুল লিখলাম না, এক্স এর জায়গায় 1 মাইনাস মাইনাস জে, ঠিকই লিখলাম, টু দি পাওয়ার m - 1, আর 1 - এক্স এর জায়গায় z⁴n - 1, আর dx এর জায়গায় মাইনাস ডিজেট। ডিজেড। ডিজেড। মাইনাসটা প্রথমে, মাইনাস থাকলে জানো, এগুলো জানো যে উল্টে যায়, এটা জানো না না? হ্যাঁ স্যার, ও যা, জানি। এটা জানো বাবা, ভেরি নাইস। তাহলে এখান থেকে z⁴n - 1 আর 1 - z⁴m - 1। বলো দেখি, জাস্ট এখানে এক্স এর জায়গায় জেড আছে, এটা কত, বিটা কত ফাংশন? আচ্ছা, যারা যারা মনে হচ্ছে স্যার বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে, তাহলে আবার জেড এর জায়গায় এক্স কে নিয়ে আসো, করা যায় দেখবে এগুলো। অনেক সময় আমরা এক্স এর জায়গায় জেড কে নিয়ে আসলাম সুবিধার্থে, আবার পরবর্তীকালে সুবিধা যখন শেষ, তোকে আর চিনি না ভাই, হ্যাঁ পয়সা দে, পয়সা নিয়ে নিলাম, আর চিনি না, এবার ঘুরে বেড়া তুই আমার পিছনে, আমি আর দেবো না তোকে পয়সা, আমি তোকে চিনি না, তুই আমার কে, কোনো বন্ধু না, জীবনেও তোর সঙ্গে দেখা হয়নি। তাহলে অনেকটা এরকমই করলাম, কি করলাম, এক্স এর জায়গায় জেড কে নিয়ে আসলাম, পরে জেড কে চিনি না, ছুড়ে ফেলে দিলাম। বলো দেখি এটা কোন ফাংশন, বিটা কত এটা? বিটা বিটা এম। এম। বিটা আগে আছে এন, এই যে এক্স এর পাওয়ারটা আগে হবে, এক্স এর পাওয়ারটাই যেখানে বিটা, এক্স এর পাওয়ারটা, তারপরে এন এর, মানে পাওয়ার তো না, পাওয়ার থেকে -1 করে নিতে হয়, তাহলে এখানে n - 1 মানে বিটা এন এম। তাহলে কি বুঝতে পারলে বিটা এম এন কেন স্যার বিটা এন এম লিখেছে? পারলে না? পেরে গেছো হ্যাঁ। ফর্মুলা? আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, এটা যদিও খুব একটা ইম্পর্টেন্ট ফর্মুলা না, তাও অনেক সময় পরীক্ষাতে ছোট ছোট কোশ্চিন গুলো দিয়ে দেয়, অনেক সময় এগুলো করে নিতে হয়, ঠিক আছে? 2 নম্বর এটা, ওর বাপরে, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এর উপর কোনো কথা হবে না, এর উপর কোনো, মানে গোটা চ্যাপ্টারে এটা দিয়ে যত অঙ্ক করাবো, এর থেকে কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই, দেখবে। দেখো তাহলে, বিটা অফ এম এন বলছে 2 × 0 to π/2 ইন্টু সাইন টু দি পাওয়ার 2m - 1 থিটা। যেখানে এম থাকলে এখানে 2m - 1, দেখো এখানে এম থাকলে এখানে 2m - 1, মনে রাখতে পারবে? একটু প্র্যাকটিস করতে হবে, না হলে মনে রাখাটা চাপ। আর এখানে এন থাকলে 2n - 1। 2n - 1, ভেরি গুড, বাহ, ডি থিটা, ভেরি গুড। যদি বলো স্যার কখন হবে, যখন এম আর এন পজিটিভ, এবার কেন, এটা কি করে বলবো, চলো দেখি, প্রুফ। ও, তো সব ঝটঝট করে করবো এগুলো। বিটা অফ এম এন, বলো আগে, বিটা অফ এম এন এর ডেফিনেশন কত? ইন্টিগ্রেশন 0 to 1 x⁴m - 1 ইন্টু 1 - x। এইটা মুখস্থ হয়েছে কিনা? এই ফর্মুলাগুলো আমি মুখস্থ করে দিব, এগুলো নিয়ে আমি মাথা ব্যথা করছি না, এইগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা হচ্ছে এইটা নিয়ে, এই যে এই বিটার গামা, এই যে এটা মুখস্থ হয়েছে কিনা, এই লাল কালির বক্সটা মুখস্থ হয়েছে কিনা, এটা মুখস্থ হয়েছে কিনা, তাহলেই আমার চলবে, আমি বাকি তোমাদেরকে দিয়ে প্র্যাকটিস করিয়ে দিব। বলো তাহলে দেখি, এক্স এর জায়গায় ছোটবেলা থেকে করেছো এগুলো, sin² θ যদি বসাই কত হয় গো? এক্স এর জায়গায় যদি sin² θ বসাই, বলো না কি হয়? এক্স এর জায়গায় sin²θ, লিমিট 0 to 1 দাঁড়াও, ডিএক্স কত হয় আগে বলো, বলো ডিএক্স কত হয়? সাইন টু থিটা। 2 sin θ 2 sin θ cos θ। বাহ। cos θ। আচ্ছা, sin 2θ করবো না, হ্যাঁ এটাই রেখে দেবো, কারণ sin 2θ করলে আবার আবার ভাঙতে হবে। চলো, হয়ে গেছে, এক্স এর মান 0, sin θ 0, থিটা কত? 2 π/2। এটা কে রে, মাথা মাথা সব ফাটিয়ে দিব, sin π/2, এক্স এর মান 0, sin²θ জিরো। 0, sin θ 0, এ কি বলছে দেখো তো, ওকে ওকে ধরো তো, ওকে ধরো জিরো। সবাই মিলে, হুম, ওকে সবাই মিলে ধরো না ওকে, অনলাইনে আছে বলে বেঁচে গেল আজকে। আর এক্স এর মান 1, sin²θ 1, আমরা পজিটিভটাই নিচ্ছি, হ্যাঁ, তাহলে sin θ হচ্ছে 1, sin θ 1 হলে থিটা কত? π/2। π/2। 2। তাহলে 0 থেকে π/2, উল্টো পাল্টা বলে যাচ্ছে। sin θ তারা ধরবো, ধরো সাইন কস, একটা ছক ছিল ক্লাস 9-এ, এরকম একটা ছক, সাইন কস ট্যান কোসেক কট মট ছিল, 0 45 30 60 90, ওগুলো ধরবো একদিন, না পারলে আমি বলে দিচ্ছি একদম গাল দিয়ে শেষ করে দেবো, মানে সেদিন হচ্ছে চরম গাল, ওরকম গাল কোনদিন খাবে না, আমি বলে দিচ্ছি, ধরো প্র্যাকটিস করে আসবে এগুলো, নাহলে আমি ভুলে যাই চা খেতে। ঠিক আছে, ওকে, 0 to π/2। আচ্ছা তাহলে এক্স এর মান তাহলে বলো বলো বলো, এক্স এর মান কত গো? sin²θ, তার পাওয়ার কত হবে তাহলে?
m-1 এই সোজা জিনিস, এইগুলো সোজা জিনিস। আর 1 - x, একটু কেউ বলবে 1 - x মানে সাইন স্কোয়ার থিটা। কেন সাইন স্কোয়ার থিটা ধরেছি বুঝতে পেরেছি? অনেকে বলতে পারে স্যার সাইন থিটা কেন ধরলেন না, আপনি হঠাৎ করে স্কোয়ারে কেন পড়লেন? কেউ বলতে পারবে কেন আমি স্কোয়ার ধরলাম? cos স্কয়ার হয়ে যাবে। cos হ্যাঁ, আর যদি সাইন ধরতাম তাহলে 1 - sin থিটাকে কি করতে, ঝামেলা হতো, ওই জন্য সাইন স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা চলো, ডিএক্স তাড়াতাড়ি বলো, ডিএক্স তাড়াতাড়ি বলো। 2 sin sin থিটা theta cos theta ডি থিটা, বাহ ভেরি গুড। দেখি 2 বাইরে বেরিয়ে গেল, এই যে 2 বাইরে বের করে দাও। 0 to π/2 মিলছে, মিলছে, অ্যান্সার মিলছে, দেখো মোটামুটি মিলে গেল। এবার ধরো সাইনের পাওয়ার বলো, কটা সাইন আছে এখানে? এখানে সাইনের পাওয়ার আগে 2 এখানে 2m - 2 আছে, মানে 2 এখানে হ্যাঁ একটা 1 আছে, আর এখানে প্লাস 1 আছে, প্লাস 1, 1, তাহলে কত হলো? tan টু দি পাওয়ার 2m মাইনাস 1। 2m minus ও ঠিক আছে, যেটা আছে সেটাই। ওকে, এবার কস, এটা সাইন স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার থিটা হয়ে যায়, তাহলে কস স্কোয়ার থিটার মান কত? 2n - 2, আর এখানে একটা আছে, তাহলে বলো। cos 2n minus 1 তাহলে কি বুঝতে পারলে যে এই যে ফাংশনটা, এই যে বলে দিয়েছে যে বিটা অফ এটা মানে এটা কেন হলো, এটা কি বুঝতে পারলে? ইয়েস অর নো? বুঝতে পেরেছো? তাহলে বিটা অফ এম এন তাহলে কত হলো বলো, পরের পেজে চলে যাই তাহলে সুন্দরভাবে, এগুলো মুখস্থ করতে হবে, এরে বাবা নাহলে হবে না। পরের পেজে চলে যাই, অতএব বিটা অফ, দারুণ জিনিস এগুলো, এইগুলো ফাংশন থেকে যদি কোশ্চিন আসে এবং তোমরা যদি না পারো তাহলে শেষ, আমি আর বাঁচাতে পারবো না। 2m - 1 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2m - 1 থিটা। এইবার দেখি কে পারে, তাহলে এটা বক্স করে দিই। এইবার যেটা ধরবো সেটা বেশিরভাগ আমার ছাত্রছাত্রীরা পারে। এবার তোমরা দেখি এই সেমিস্টারে নতুন ছাত্রছাত্রী আমার ফার্স্ট ইয়ারের, দেখি সম্মান রাখতে পারো কিনা পুরাতন ছাত্রছাত্রীদের যারা পারে, যারা পারে, হুম, তাদের যে নিয়ম অনুবর্তিতা বা তাদের যে সম্মান সেটাকে তোমরা বজায় রাখতে পারো না, তোমরা না পেরেও সেটাকে বজায় রাখতে পারো না। আচ্ছা বলো দেখি এখান থেকে, এখান থেকেই একদম 3 নম্বর ফর্মুলায় চলে আসি, এই যে লাল কালির বক্স থেকে। বলছে ইন্টিগ্রেশন 0 to π/2, আচ্ছা তাহলে সাইন টু দি পাওয়ার 2m - 1 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2n - 1 থিটা, এটা থাকলে ঠিক আছে। কেউ একজন মাইক অন করে আছে, আগের থেকে বলবে বলে, মনমোহন, মনমোহন মাইকটা তোমার অফ করে দিলাম, আমি আগে লিখে নিই তারপর তুমি বলো, ঠিক আছে? তুমি বলো মনমোহন দেখি পারো কিনা। এখানে 2m - 1 এর জায়গায় এম আছে, আর এখানে 2n - 1 এর জায়গায় এন আছে, আর এখানে একটা 2 রেখে দিলে পারো, আর যদি 2 না রাখতে পারো তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। বলো এটা বিটা অফ কত হবে? যদি পেরে যাও ভাববো যে মাথা খুব ভালো তোমাদের, ম্যাথ অনার্স নেওয়ার যোগ্য, ম্যাথমেটিক্স তোমরা ঠিক চুজ করেছো যদি যাও পারো। m প্লাস 1/2 আর ওদিকে n প্লাস 1/2। হ্যাঁ সোমনাথ, সোমনাথ বলছে যে স্যার m+1/2 আর n+1/2, কে কে সোমনাথের সঙ্গে একমত? ও ঠিক বলছে না ভুল বলছে আমি এখন বলবো না। এটাই হবে। সচিত্র, সাপোর্ট করছো সোমনাথকে? ও হ্যাঁ একদম স্যার। পুরো দমে, ও বসেও ব্যাচে পাশে, এখানেও পাশে, মানে সব সময় ওর পাশে, কোনোদিন ওর ওকে সাপোর্ট ছাড়া করবে না, ভুল বললেও করতে নাকি। আর না কেউ? স্যার ঠিক আছে এটাই। ঠিক আছে, আচ্ছা সোমনাথ আর সচিত্র বলছে না স্যার ঠিক আছে বলে সাপোর্ট করছি, ভুল বলে সাপোর্ট করছি না। বলো দেখি কে বলতে পারে বাকি ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। কি করে বুঝছো? আপনার দিকে। আরে 2m - 1 যখন আছে, দেখো আমার কথাটা, এখানে যখন 2m - 1 তখন এখানে এম হচ্ছে তাই না? তাহলে 2m - 1 যদি এম হয়, 2m - 1 হলে, হ্যাঁ, এখানে 2m - 1 হলে এখানে এম হচ্ছে, তাহলে এখানে যখন 2m - 1 এখানে, তখন এখানে বিটা এম, তাহলে এখানে যখন এম পাওয়ারে তখন এখানে কত হবে? এই হচ্ছে আমার কাজ, বলো। এখানে যখন 2m - 1 তখন এখানে এম, এখানে 2m - 1 হলে এখানে এম, তাহলে এখানে এম বানাতে গেলে কি করতে হয় বলো? m+1/2। m+1/2 করতে হয়। বিশ্বাস যদি না হয় তাহলে দেখবে, এটাকে যদি m+1/2 হয় তাহলে m+1/2 তাকে যদি আমি 2m - 1 বানাই, মানে এম থাকলে 2m - 1, তো তাহলে এইটা থাকলে ওটাই করতে হবে, তাহলে 2 × এটা, তাহলে 2 কেটে গেল, বলো কত আসছে? তাহলে এইটা থাকলে এম থাকলে 2m - 1, তাহলে এটা থাকলে 2 × এটা -1, তাহলে সেটা কত হয়? এম।
বুঝতে পারলে না? এম থাকলে, এই যে এখানে যদি এম থাকে তাহলে বিটা অফ এম যদি থাকে তাহলে এখানে 2m-1, তাহলে এখানে এম থাকলে এখানে 2m-1, বা এখানে 2m-1 থাকলে এখানে এম, এখানে সাইনের পাওয়ার 2m-1 থাকলে এখানে এম, তাহলে এখানে যদি m+1/2 থাকে তাহলে এখানে এম হবে। এই যে দেখো m+1/2 থাকলে এম, তার মানে এখানে যদি এম থাকে তাহলে এখানে m+1/2, সিমিলারলি এখানে এন থাকলে n+1/2। তবে বিটা ফাংশন আর গামা ফাংশন কখন ডিফাইন করা যায় বলো? যখন m+1/2 ভেতরে যেটা থাকবে সেটাকে কি হতে হবে? পজিটিভ। ভেতরে যে আছে সে যদি পজিটিভ হয় তাহলে m+1 পজিটিভ, m+1 পজিটিভ হলে এম কত হবে? -1, n greater than বুঝতে পারলে না? না, আরে বিটা ফাংশন যে ডিফাইন করেছি যে বিটা অফ এম এন, তাহলে এম আর এন কে কত হবে? এম আর এন কে বলো, এম আর এন কে কত হতে হবে? এটা কি পজিটিভ হবে? হতে হবে। তাহলে এইবার বিটা অফ এম এন তো নাই, তার বদলে কত আছে এখানে? এম আর এন তো নেই। প্লাস m+1/2, n+1/2, তাহলে m+n1/2 তাকে পজিটিভ হতে হবে, m+1/2 কে পজিটিভ হতে গেলে m+1 কে পজিটিভ হতে হবে, m+1 কে পজিটিভ হতে গেলে m greater than -1। বুঝতে পারে গেছে? পরিষ্কার? তাহলে এই ফর্মুলাটাও কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট, এবং এই দুটো একই ফর্মুলা, মানে এক জায়গা থেকে এসছে, এক জায়গা থেকে এসছে। কথাটা বুঝতে পারলে? যারা বুঝতে পারলে না তাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো পরীক্ষায় দিল 0 to π/2 sin⁴θ cos²θ d θ, বলো এখান থেকে এম আর এন কত? এই ফর্মুলা দিয়ে কাজে লাগাবো। ওই যে রিডাকশন ফর্মুলা টর্মুলা হাবি জাবি শিখে এসেছিলাম, দরকার নেই, গুলি মারো। 0 to π/2 sin⁴θ cos²θ, এম আর এন বলো, বলো এম আর এন। 4 and 2 হাফ ইন্টু বিটা অফ এম, বলো এম কত? 4, তাহলে 4+1/2, আর এন বলো 2 2/2 + 1/2, তাহলে কত লোক? হাফ ইন্টু বিটা অফ কত? 5/2 or 3/2. 5/2, 3/2, বাস বেরিয়ে গেল। এবার যদি বলো স্যার এর মানটা কত, সেটা শেখাবো, কিন্তু আপাতত কেন এটা কাজে লাগছে বুঝতে পারলে? নাম্বার 4, বিটা অফ হাফ কমা হাফ, জানো কেউ কত হয়? জানো না? যা আমি বলে দিই, বিটা অফ হাফ কমা হাফ। হ্যাঁ পাই, কি করে জানো এত সব? কি করে জানো? এসএসএর করেছিল। এসএস এর করে যে কিসে বিটা ফাংশনে? হ্যাঁ। বাহ, ভেরি গুড। কি করে হয় পাই? এখানে বসাও, হাফ হাফ বসাও, এখানে এম আর এন এর মান হাফ হাফ বসাও, বসাও বসাও বসাও, হাফ হাফ বসাও, বসাও অনাঙ্কা কি, এখানে হাফ হাফ বসাও, এম এর মান হাফ, এন এর মান হাফ, বলো কত হবে? 2 এটাকে আগে লিখে দিই পাই, এবার প্রুফ। হ্যাঁ, বিটা অফ হাফ কমা হাফ, বলো এখানে বসাচ্ছি, হ্যাঁ এই ফর্মুলাতে 2 × 0 to π/2, বলো বলো বলো, sin⁴ এম এর মান হাফ বসাও, এম এর মান হাফ বসালে বলবো। and reward 0 হয়ে যাবে। হ্যাঁ দেখো এম এর মান হাফ বসিয়ে দেখো না, এম এর মান হাফ বসালে কত হয়? বা এখানে তুমি এম এর মান 0 বসাও তাও হবে, যা ইচ্ছে তোমার। যদি মনে হয় পরেরটাতে 0 বসাবো তাও হাফ হবে, বিটা হাফ হাফ, তাহলে এম এর মান এখানেও 0 বসাতে পারো ডিরেক্ট, যা ইচ্ছে। আর cos⁴ কত হবে? 0θ d θ, বলো কারোর পাওয়ার 0 হলে কি হয় গো? 1 1, তাহলে 2 × 0 to π/2 1 ইন্টু d θ ইন্টিগ্রেশন করলে এটা থিটা 0 to π/2, বলো কত হবে? 2 × পাই পাই বাই বাই 2 -0, 2 কেটে দাও, পাই, তাহলে বিটা অফ হাফ কমা হাফ কত? পাই। পাই। এইবার যেটা শেখাতে চাইছি সেটা প্রমাণটা আমি এখন করাবো না, প্রমাণটা ওগুলো আসেও না, কিন্তু ঠিক আছে, সেগুলো প্রমাণ আসে না, ঠিক আছে, আর এমনি করলে করতে পারো। সেটা হচ্ছে যে বিটা আর গামা ফাংশনের মধ্যে একটা রিলেশন আছে, বিটা অফ এম এন। কি বললাম? বিটা আর গামা ফাংশনের মধ্যে একটা রিলেশন আছে, কি? বিটা অফ এম এন। সেই বিটা অফ এম এন কত হয় জানো? গামা এম ইন্টু গামা এন বাই গামা অফ m+n। কি বললাম? এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা। বিটা আর গামার মধ্যে একটা সম্পর্ক হয়, কেন এটার প্রমাণ দরকার নেই, এগুলো আসেও না, এগুলো আমাদের সিলেবাসেও নেই। প্রমাণ করতে গেলে ওই ক্যালকুলেশন করে ইন্টিগ্রেশন ফিন্টিগ্রেশন দিয়ে করতে হবে। আপাতত এই ফর্মুলাটা আমরা জানবো, এবং ফর্মুলাটা সেটা ইউজ করব কোথায় সেগুলো আমরা দেখবো। তাহলে বিটা অফ এম এন কত হচ্ছে বলো? গামা এম ইন্টু gamma m গামা by এন ইন্টু গামা অফ m plus 1 m+1। তাহলে বলো দেখি,
বিটা অফ হাফ কমা হাফ, যেটাকে আমরা পাই পেয়েছিলাম, সেখান থেকে যদি এই ফর্মুলাটা ইউজ করি, তাহলে বিটা অফ এম এন হাফ কমা হাফ, গামা দিয়ে বলো না কি হবে, বলো না বিটা অফ হাফ কমা। বলছে গামা অফ হাফ এটা হয়ে যায় রুট পাই। কেন গামা অফ হাফ রুট পাই হয় সেটা শেখাতে গিয়ে আমরা এই যে বিটা অফ এম এন ইজ ইকুয়াল টু গামা এম ইন্টু গামা এন বাই এম, গামা অফ এম প্লাস এন, এই ফর্মুলাতে আমরা কি করব জানো, এই ফর্মুলাতে আমরা বসাবো এম এর মান আর এন এর মান দুটোর মানই হাফ। তাহলে কে বলতে পারে এম আর এন দুটোর মানই যদি হাফ হয় তাহলে বিটা অফ কত হবে এখানে, হাফ কমা হাফ, এখানে কত হবে গামা হাফ ইন্টু গামা হাফ বাই, বলো 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 ঝট করে বলো, গামা অফ হাফ প্লাস হাফ। কেউ জানো গামা অফ হাফ প্লাস হাফ মানে কত? এখানে গামা হাফ দুটো আছে স্কোয়ার, আর এখানে হলো গামা অফ হাফ প্লাস হাফ মানে গামা ওয়ান। গামা ওয়ানের মান কে জানে? ওয়ান। 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 তাহলে ওপরেরটা হয়ে গেল গামা হাফ তার হোল স্কোয়ার। এবার বলো বিটা অফ হাফ কমা হাফ এর মান কত? এই যে একটু আগে পাই। তাহলে গামা হাফ তার হোল স্কোয়ার হচ্ছে পাই, তাহলে গামা হাফ কত হবে গো? পজিটিভটা নিলে রুট পাই, তাহলে গামা হাফ হচ্ছে রুট পাই, মনে রাখতে পারবে? কাজে লাগাবো কিন্তু, গামা হাফ হচ্ছে রুট পাই, এগুলো কাজে লাগাবো, না হলে কিন্তু চলবে না মার্কেটে। গামা হাফ কত বললাম? রুট পাই। রুট পাই, এগুলো আমরা কাজে লাগাবো। বুঝতে পারা গেছে? পরিষ্কার কি পরিষ্কার না? ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার। বোঝা গেছে? কোনো সমস্যা কারোর? আচ্ছা নেক্সট। হয়ে গেল, মোটামুটি ফর্মুলা শিখে গেছি, আর কিছু নেই। এবার সব অঙ্ক করবো গাজেট করে। আরো কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা পরে শিখবো, কিন্তু আপাতত যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে নর্মাল জিনিস। ঠিক আছে? আচ্ছা নেক্সট। এবার একটা অঙ্ক দিই, এক্সারসাইজ। এবার একটা অঙ্ক দিই। আমাদের আরেকটা ক্লাস নেব, তাহলে আমাদের বিটা গামা ফাংশন শেষ হয়ে যাবে। আগামীকাল আমি ক্লাস নেব না, আমরা ক্লাস নেব সানডে, হ্যাঁ, বিকেলবেলা 6টা বা 5:30 6টা, চলবে? সানডে 5:30 থেকে 6টা, ওকে। আমরা কিন্তু ক্লাস নেবো, আমি আরেকবার ছুটির পর বলে দেবো। আগামীকাল আমি নিচ্ছি না, আগামীকাল সেকেন্ড ইয়ার আর অন্য একটা ব্যাচ পড়াবো, তোমাদের নিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা দেখি, কে বলতে পারে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এরকম কোশ্চিন দেবে, হ্যাঁ, কার ভ্যালু অফ ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻t²। আচ্ছা দেখো, এক্স এর জায়গায় টিও দিতে পারে, তো এই ধরনের অঙ্কগুলো যখন এক্স এর জায়গায় টি ফি দেবে, চিন্তা নেই, আমরা টি দিয়ে করবো। মানে এইটা তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যে কোনটা কি দিচ্ছে না দিচ্ছে, কারণ এইভাবে কিন্তু যা ইচ্ছা দিতে পারে, ঠিক আছে? ওকে, বলো। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা যেটা আছে সেটা কত আছে গো? ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻t²dt, চলবে? কে বলতে পারে? ওহো, ডিটি। এই ধরনের ক্ষেত্রে আমরা টি স্কোয়ারটাকে এক্স ধরবো। বলো টি স্কোয়ার যদি এক্স হয় তাহলে 2t dt কত হবে গো? ডিএক্স। তাহলে এই যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে 0 টু ইনফিনিটি। বলো এক্স এর মান যখন 0 তখন এটা কত হবে? বা টি এর মান এটা তো টি ছিল, সরি, টি এর মান যখন 0, এটা টি দিয়েছিল, তাহলে টি এর মান যখন 0 তখন এক্স এর মান কত? 0। আর টি যখন ইনফিনিটিভ তখন t² ইনফিনিটিভ, তাহলে এক্সও ইনফিনিটিভ, তার মানে রেঞ্জটা চেঞ্জ হলো না, যা ছিল তাই। আর e⁻, কেউ বলতে পারবে -t², -t² জায়গায় কত বসানো যায়? এই যে t² জায়গায় এক্স ধরে নিয়েছি, তাহলে -x, কিন্তু তার সঙ্গে 2t dt, তাহলে ডিটি কত গো এখানে? ডিটি বলো dx/2t। আচ্ছা টি এর মানটা কেউ বলতে পারবে টি কত হবে? রুট এক্স। √x। তার মানে এখানে দাঁড়াচ্ছে dx/dt জায়গায় /2√x, চলবে? আচ্ছা 1/2 বাইরে বের করে দিচ্ছি, 0 টু ইনফিনিটিভ e⁻⁻x, আর x⁻, এটা হয়ে যাবে -হাফ, বুঝতে পারলে না? না, 1/√x x⁻⁻হাফ। কে বলতে পারে এটা কার ভ্যালু? গামা কত দেখি, পারো কিনা, 1 সেকেন্ডের মধ্যে বলতে হবে। হাফ। হ্যাঁ, আমি কি বলেছিলাম? গামা মনে আছে? এই যে এই দেখো শিখিয়ে দিয়েছি, সব শেখানো পড়ানো আছে। এই যে এই মানটা, এটা এই মানটাই আছে 0 টু ইনফিনিটিভ, এটা গামা ফাংশন চিনতে হবে। 0 টু ইনফিনিটিভ e⁻⁻x x⁻⁻হাফ, -হাফ মানে তার সঙ্গে কি যোগ করব? +1। +1, তাহলে গামা হাফ। গামা হাফের মান কত? এখনই শিখে গেছি,
গামা হাফের মান শিখে গেছি। কত? রুট পাই। বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল √π/2। বুঝলে না? বুঝলে না? এবার এই অঙ্কটা, এই যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক দিয়েছিলাম, এই যে করবো এবার, দেখবে? তো করছি। 2 নম্বর, দেখো না, সব ঝাঁটা ঝাঁটা অঙ্ক হবে এবার। কি ছিল গো 2 নম্বর অঙ্কটা? ইন্টিগ্রেশন 0 to π/2, এটা তো নিজের মন গড়া অঙ্ক দিয়েছি, এরকমই অঙ্ক আসবে সব। sin⁴θ ইন্টু cos²θ। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে কি জানো, মানে বড়দেরকে শেখানো সহজ, ছোটদেরকে শেখানো কঠিন। এই যে তোমাদেরকে যে বিটা গামা ফাংশন শেখাচ্ছি, অনেক কিছু বলার ইচ্ছে করে চুপচাপ থেকে যাচ্ছি, কারণ বলতে পারছি না, এখন বলা যাবে না। তো সেইটা খুব ডিফিকাল্ট শেখানোটা, সেখানে এই জন্য খুব আনন্দ হচ্ছে আমার যে তোমাদেরকে শেখাতে পারছি। বড়দেরকে শেখালেও আনন্দ হয়, কিন্তু তাদেরকে শেখানোর সময় আমার কোনো রকম রেস্ট্রিকশন থাকে না, যা ইচ্ছা বলতে পারি, কারণ ওরা সব জানি। কিন্তু তোমরা যেহেতু অনেক ছোট এখন, তোমরা যেহেতু সবাই ফার্স্ট ইয়ারে পড়ছো বা সেকেন্ড সেমিস্টারে, তোমাদেরকে আমি অনেক কিছু জানলেও বলতে পারছি না। এবং না বলে আমার ভেতর ভেতর টেনশন হচ্ছে তোমাদেরকে শেখাতে পারবো কিনা। সেখান থেকে যদি তোমরা শেখো, তাহলে বিশ্বাস করো আমার খুব মানে আনন্দ হবে। এবং আজকে পড়াতেও আমাদের তোমার অনেক দিন পর যে এই জিনিসটা শেখাতে খুব আনন্দ হচ্ছে, কারণ ইন্টিগ্রেশন তোমরা জানো, সেটা আমি শিখিয়ে লাভ নেই। কিন্তু এই জিনিসটা তোমরা অনেকে জানো না, এবং এটা যদি তোমরা শিখে নিতে পারো লিমিটেড জায়গায়, তাহলে খুব ভালো। বলো এই ফর্মুলা। আচ্ছা, মুখস্থ করতে হবে কিন্তু ফর্মুলাগুলো, নাহলে কিন্তু কালকেই ভুলে যাবে সব। 0 to π/2 sin⁴ cos⁴n θ। তাহলে এম আর এন কত এখানে? ফোর 4 কমা আর দুই 2, তাহলে দেন বলো 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 ফর্মুলা বলো, তাহলে ওটা কত হবে? তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin⁴θ cos²θ d θ কত হয়েছিল? হাফ ইন্টু, মনে নেই যাদের, হ্যাঁ, বিটা m+1 ছিল। হ্যাঁ, কত ছিল বলতো? m ফাইভ বাই, স্যার ফাইভ প্লাস বাই টু আর থ্রি না, সেটা 5/2 আর 3/2 আমি মনে রাখতে বলছি না, আমি মনে রাখতে বলছি বেশি ফর্মুলা। 5/2 আর 3/2 তো সে আমি জানি, কিন্তু এটা ফর্মুলা m+1/2, বারবার করে আমি ফর্মুলাটা মনে রাখাতে চাইছি। m+1/2, কারণ এখানে 4 আর 2 থাকবে না, কোনো জায়গায় 5 আর 3 থাকবে, কোনো জায়গায় 4 আর 6 থাকবে। তখন মনে রাখতে হবে m+1/2 আর n+1/2, আর এখানে একটা হাফ ছুটিয়ে দিও না। বুঝতে পেরেছো? তাহলে গৌরবঙ্গ ইউনিভার্সিটি কিন্তু হাফ ছোটানোর জন্য মায়া দয়া করে না, একদম জিরো দিয়ে দেয়। বুঝতে পেরেছো? জিরো দিয়ে দেয়, একটা দাড়ি কমার জন্য জিরো দিয়ে দেয়, এরকমই। মানে ওদের রাগ হচ্ছে যে ওরা কোনদিন ভালো নম্বর পায়নি, তোমাদেরকেও দেবে না, ওদের রাগ। চলো বলো তাহলে, হাফ বিটা 5/2 3/2, বলো বিটাটাকে গামাতে ভাঙতে পারবে? বিটাটাকে গামাতে ভাঙতে পারবে? এই যে হাফ 5/2 3/2 হাফ। বলো না একটু আগে, গামা বিটা অফ m+1 একটা ফর্মুলা বলেছিলাম যে, বিটা স্যার অফ এম গামা কমা এন। ফাইভ বাই, স্যার এটা হবে গামা 5/2 ইন্টু গামা 3/2 বাহ, গামা 5/2 ইন্টু গামা 3/2 প্লাস গামা 5/2 আর 3/2, কে বলতে পারে? বাই গামা 4। গামা 4। আচ্ছা চলো, তাহলে এইবার আস্তে আস্তে আসছি। গামা 5/2 জানি না কজন পারবে। গামা 5/2 হচ্ছে গামা 3/2 +1, গামা L+1, মনে পড়ছে? 3/2 ইন্টু গামা 3/2, মনে পড়ছে না? ভুলে গেলে? হ্যাঁ স্যার। একজন হ্যাঁ বললো, বাকিরা প্রথম দিন হ্যাঁ তো। স্যার। এই যে গামা অফ L+1, এই যে গামা অফ L+1 L ইন্টু গামা L, মনে পড়ছে? তাহলে গামা অফ 5/2 কত হচ্ছে? গামা 3/2 ইন্টু গামা 3/2, আবার গামা 3/2 কত হচ্ছে বলো? হাফ প্লাস ওয়ান না হাফ। 1/2 গামা ওয়ান আর বাই টু আর গামা হাফের মান, এই যে গামা হাফ কই গেল কই গেল কই গেল কই গেল, গামা হাফ √π। √π। তাহলে এটা কত হচ্ছে? 3/4 ইন্টু √π। দেখছো, ওই যে মানটা আগে ছেড়ে দিয়েছিলাম, এই যেখানে বলছিলাম যে দাঁড়াও বের করবো, ছেড়ে দিই। এবার ছাড়বো না, কেন? গামা হাফ জেনে গেছি, এই রিলেশনটা জেনে গেছি। আচ্ছা চলো, গামা 3/2 দেখি কে বলতে পারে এবার, বলো। 1/2 গামা হাফ। 1/2 পাই গামা হাফ, তাহলে গামা হাফ মানে √π। তাহলে এইবার এখান থেকে হাফ, এখান থেকে হচ্ছে 3/4 √π ইন্টু, এখান থেকে হচ্ছে হাফ √π। আর কে বলতে পারে গামা এন যেখানে ইন্টিজার, সেখানে গামা 4? 3 ফ্যাক্টোরিয়াল হবে। ভেরি গুড, 3 ফ্যাক্টোরিয়াল হবে। ওই যে গামা n+1 হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। বলো এবার, কাটাকুটি কি কিছু যায়? বলো এখানে কত হচ্ছে গো? তাহলে পাই, আর এখানে কত হচ্ছে? 2 4 8 8 16 16 আর 2 32 নাকি গো? দেখো না আমি ক্যালকুলেশন ঠিকঠাক করেছি কিনা, অ্যান্সারও তো মেলাতে পারবো না, কারণ আমি আননোন নিজের মতো করে দিয়েছি। 6 আর 4 থাকলে কিন্তু এটা কি হয়? 32 হয় কি নিচে, না অন্য কিছু হয়? পাই বাই 32 হয় কি? স্যার ওটা তো
হ্যাঁ, এটা কত হয় বলো? হ্যাঁ স্যার। এটা একের দুই, এটা একের চার, এটা এক, তাহলে কত? চার দুই আট, আর দুই 16, 16 আর নিচে একটা দুই থাকে। হ্যাঁ, নিচে একটা দুই থাকে, তো তাহলে 32, ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, এটাই হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের বিটা গামা ফাংশন, বেসিক জিনিস শিখিয়ে দিলাম। নেক্সট দিন আমরা ঝরঝর করে অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব। আর অঙ্ক করা, আজকে এক্সারসাইজ দিলাম না, কালকে ঈদ আছে, তোমরা একটু আনন্দ উৎসব করবে অনেকে। আর যাতে ঈদ বন্ধু বান্ধবের কাছে খাও, তবে আজকে কিছু অঙ্ক দিচ্ছি না। তবে পরের দিন আরো কিছু আমি অঙ্ক করিয়ে, আমরা আরো একটু প্র্যাকটিস করিয়ে পরের দিন কিন্তু এক্সারসাইজ দেবো। বিটা গামা ফাংশন থেকে কিন্তু একটা কোশ্চিন আসবে, সেগুলো কিন্তু তোমাদের করতে হবে। কিন্তু যেটা বললাম সেটা কি বুঝতে পারছো? শিখে গেছো বিষয়টা? ক্লিয়ার? আর একটা 3 নম্বর লাস্ট একটা ছোট্ট অঙ্ক দেখতে ইচ্ছা করছে। স্যার, এই অঙ্কটা তো রিডাকশন ফর্মুলা দিয়েও করা যায়। হ্যাঁ, ওই করা যায়। সাইন টু দি পাওয়ার টেন করো। থিটা আর কতক্ষণ টেন টাইম থিটা। লাগবে? ওটা প্রচুর টাইম লাগবে। বড় হবে স্যার? তাহলে যখনই ভালো জিনিস শিখবে তখনই মনে হবে যে না স্যার, রিডাকশনটা না সিলেবাস থেকে উঠিয়ে দেওয়া উচিত, ফালতু জিনিস, বিরক্তিকর, কিন্তু দিয়ে দিয়েছে। বলো, ইন্টিগ্রেশন করবো এটা, কত গামা, কত এটা? বলো গামা কত? 5/2। গামা 5/2 কত? একটু আগে তো করলাম, গামা 5/2 কত? এটা। আবার গামা 3/2 কত? হাফ ইন্টু গামা হাফ হাফ, গামা হাফ কত? গামা হাফ। স্যার 3/4 √5। এই তো বসে আছে এখানে। চলবে? তাহলে এইগুলো সেকেন্ডের মধ্যে করব। এই জিনিসপত্রগুলো সেকেন্ড লাগবে, সেকেন্ড। একটাই বাড়ির কাজ দিচ্ছি, হ্যাঁ, একটাই। যারা যারা পারার এখনই পারবে, আর যারা না পারা তারা জীবনে পারবে না। 0 to π/2 sin⁴θ cos⁴θ d থিটা, এর মানটা দেখাতে হবে 3π/256। পারবে? কি করতে হবে বলো? এম আর এন এর মান কত? 4 আর 4। 4 আর 4। 4 বেশি সময় লাগবে না, বিশ্বাস করো, বেশি সময় লাগবে না, এখনই করে এটা দিতে হবে হবে তুমি। হাফ বিটা 5/2, হাফ বিটা 5/2। হাফ বিটা 5/2, হাফ বিটা 5/2, হাফ বিটা 5/2, হাফ বিটা 5, আর নিচে 5/2, 5/2 কত? নিচে 10। গামা 5। গামা 5। ভেরি গুড। তাহলে গামা 5 মানে ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে এখানে হবে 6 না 24, এখানে 24 হবে নিচে। আর বাকি হচ্ছে এখানে বলো 3/4, বুঝতে পেরেছো? 3/4 রুট একটা পাই। স্যার 5/2 করা ছিল, তাহলে থ্রি তিনের বাই চার ফোর রুট রুট পাই, টু 3/4। 3/4 রুট পাই হয়ে গেল। একটা হাফ থাকবে এখানে, আর এখানে হাফ থাকবে থাকবে স্যার, আর এটা হবে থ্রি ফ্যাক্টোরিয়াল বাই 4, ফোর রুট রুট 5, 3/4 √5। আর এটা হবে ফ্যাক্টোরিয়াল 4। এবার দেখো ক্যালকুলেশন করে এটাই আসবে, এটাই হবে। এই যে তিন, একটা করে তিন কেটে যাবে এখান থেকে, এই যে তিন এখান থেকে কাটবে, এখান থেকে, এখান থেকে কাটবে, এখান থেকে একটা করে তিন কেটে গেলে, এখান থেকে একটা করে তিন কেটে গেলে, এখানে 4 × 2 = 8 হবে। তাহলে ওপরে হবে 3π, আর নিচে হবে হচ্ছে বলো 4 4 2 8, কত হয় গো? 8 × 2 = 16, 16 16 কত হয়? 156। ব্যাস। তো এগুলো কি আর সময় লাগবে? এগুলো এখন বাঁ হাতের খেলা, বাঁ হাতের খেলা মানে বুঝতে পারছো, সেকেন্ডের মধ্যে হবে। এই না স্যার, ধরনের না। অঙ্কগুলো আমরা পারবো, এই ধরনের অঙ্কগুলো এক্সারসাইজ বই থেকে দেখে নাও, 2-5টা করে নাও। যদি বসে থাকতে না চাও করে নাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। যদি বলো স্যার বসে থাকতে চাই না, 2-5টা অঙ্ক দিই, তাহলে আমি একটু দিয়ে দিই নাকি, একটু দিয়ে দিই এক্সারসাইজ, একটু দিয়ে দিই, 2 মিনিট তো টাইম লাগবে, একটু দিয়ে দিই। বিটা গামা ফাংশন হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ঘোষমাইতির বই, বই নেবে। বলে দিয়েছি, ঘোষমাইতি কিনেছো? যারা কেনোনি তারা লাইব্রেরি থেকে ম্যানেজ করে নাও, যে করেই হোক, বেশি সময় নাই, এগুলো করতে হবে। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 281, 280, 281, যাই হোক, ওই 80 81-র মধ্যে, ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর, 6-এর এ করবে, 6-এর, হ্যাঁ, এ, 6-এর সি, এই 6-এর এ আর সি একই অঙ্ক, দেখছো? একই অঙ্ক বলে দিয়েছে। 6-এর এ, 10-এর, 6-এরটা বাকিগুলো একটা করিয়ে দিব আমি, হ্যাঁ। 10-এর এ, তারপরে 10-এর বি। আচ্ছা, ধরো হট করে কোথাও বললো যে শুধু 0 to π/2 sin⁴θ আছে, কস নেই। তাহলে কস যদি না থাকে, তাহলে এন এর মান কত ধরতে হয় জানো? 1/2। জিরো, বোকা। আরে বোকা রে, এখানে কস নেই, কস নাই থাকলে, কস নেই, তাহলে কারোর কারোর পাওয়ার 0 হলে কি হবে? তো 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। 1 হয়ে যাবে। তাহলে 1/2 কেন ধরো? 1/2 ধরলে তো কস থাকবে, এন এর মান 0 ধরবো। হ্যাঁ, এখানে 1/2 হবে। ও, তুমি এটা যদি বলো তাহলে ঠিক বলছো, এটা হবে 1/2, কিন্তু এখানে এন এর মান 0, ঠিক আছে? ওকে, তাহলে এরকম ওটাই বললাম স্যার। ও, ওটাই বললে, বাহ, ভেরি গুড। তাহলে ও অ্যাডভান্স বলে দিচ্ছে। তাহলে অনেক সময় এই 10-এর বিটি ওই ধরনের অঙ্ক একটা, ঠিক আছে?
10-এর এ হলো, 10-এর বি হলো, 10-এর সি নিয়ে নাও। 10-এর সি এর পর 10-এর ডি ই এফ, যাও সব নিয়ে নাও, সব নিয়ে নাও। হলো। আর 12-র এ আর বি নিয়ে নাও, যাও। 12-র এ আর বি, এই অঙ্কগুলো একটু করো, ঠিক আছে? তাহলে আমরা রোববার দিন, সানডে, রোববার দিন 6 PM বা 5 PM হতে পারে, একটু আগেও শুরু করতে পারে, আমি একটু সকালবেলা মেসেজ করে দেবো, কালকের জন্য ছুটি ঈদের, যাও তোমাদের।